বাংলাদেশে যে বাস্তবতা বিরাজ করছে, আমাদের সরাসরি কথা বলার সুযোগ, স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা, গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা, সেই বাস্তবতা বিদ্যমান সময়ে না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে। এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে 5 আগস্ট। আসসালামু আলাইকুম দর্শক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলেছে সেই সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় বন্ধুরা। সাদ্দাম হোসেন কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তার নেত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, বাংলাদেশে যে বাস্তবতা বিরাজ করছে, আমাদের সরাসরি কথা বলার সুযোগ, স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা, গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা, সেই বাস্তবতা বিদ্যমান সময়ে না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে। এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, জবরদখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা, সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি, সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি, এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, সংশয় রয়েছে শিক্ষার্থীদের, সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি। এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই। এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় হোক, শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক, বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেকবারই নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের গৃহীত কর্মসূচি শিক্ষার্থীরা জানে। এর বাইরেও এই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি। আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব। আপনারা জানেন যে 2018 সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন, এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, দাবি দাওয়াগুলো রয়েছে, যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা। এবং সেই সময়ে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে, শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, আমাদের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের মাধ্যমে। পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে। প্রথম কথা, বাংলাদেশের সকল তরুণ যারা, আমরা জানি যে গণতন্ত্র, সংবিধান, নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য, একটি আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে, তারা অনেক বেশি অ্যাডভান্সড, তারা অনেক বেশি তথ্য জানে, তাদের অনেক বিশ্লেষণ, তারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে। বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো, সেন্সিটিভ কিলিং এর কেসগুলো তৈরি করা, সেটি নারী হোক, শিশু হোক, শিক্ষার্থী, মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা, যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ইউনূসের ভাষায় ম্যাটিকুলাস ডিজাইন করা, সেটি কিন্তু তারা তৈরি করেছে। এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে, সহিংসতার ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু সফল হতো না। সেটি কিন্তু তাদের স্বীকারোক্তির মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের ব্যবহার করতো না, সে ধরনের অস্ত্রের ব্যবহার, এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা ইস্যুভিত্তিক আন্দোলনে, সেখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে, যেখানে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না। এবং ছাদে হোক, সেটি বারান্দায় হোক, দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের, শিশুদের, নারীদের কিভাবে হত্যা করা হয়েছে, সেটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের
ভিডিও, অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে, এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা দেখেছি যে এবং যেই বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে অন্যখানে পদায়িত করার ঘটনা আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে, আপনারা জানেন যে ইনডেমনিটি, এই আন্দোলন চলাকালীন সময় যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে, বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তাদেরকে কোনো আইনগত প্রশ্নের মুখোমুখি করা যাবে না, তাদেরকে বিষয়ে কোনো তদন্ত করা যাবে না, তাদের বিষয়ে কোনো মামলা গ্রহণ করা যাবে না। এ ধরনের যে ইনডেমনিটি, এটি কিন্তু সরকারের এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন যে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে। এবং এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো, এটি যদি সঠিক তদন্তই তারা চাইতো, যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল যে সহিংসতার ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসতে হবে, সরকারের দৃঢ় মনোবল, সৎ এবং আন্তরিক মনোবল ছিল বলেই তো সেটি জাতিসংঘের উন্মুক্ত তদন্তের আহ্বান জানানো হয়েছিল, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি। অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন। প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে 2টি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে, এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সার্জিস আলম, মানে রাজনীতিটা আসলে এখন কি, মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে, আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে, অথবা বাদ দিয়ে দিতে হবে, অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে, মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জনাব সার্জিস আলম? দেখুন, প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না, সেটা নেওয়া সম্ভবও না, এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীনও না। আমি যদি একদম শুরু থেকে বলি, আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য। আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি 2017 সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে, কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য, আপনার প্রোগ্রাম, গেস্ট রুম, গণরুম এসবের অংশ হতে হবে, বাধ্যতামূলক। যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে, দুইটার একটা, মাঝখানে কোনো অপশনই নাই। এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি, এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস্ট সরকার কথা বলেনি, কেউই বলেনি। যাকেই বলা হয়েছে তারা এই কোয়েশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন 3rd ইয়ারে 4th ইয়ারে উঠতো, একটু সাহস আসতো, ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখার চেষ্টা করতো। আমি 2019 সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে, তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে। তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার একটা দায় আছে, তাদের প্রতি আমার একটা জবাবদিহিতা আছে। আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক, আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই 2019-এর ডাকসু নির্বাচনটি। সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে, কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায়, এই দিক থেকে আমাদের মানসিকতা, চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে। এবং এরপরই আমাদের যেটি হতো, আপনি জেনেই থাকবেন হয়তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিঅ্যাকশন দিব, কোনটাতে রিঅ্যাকশন দিব না, কোথায় কমেন্ট করব, কোথায় কমেন্ট করব না, এমনকি বিভিন্ন পোস্টের রিঅ্যাকশন লিংক আমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে বলে দেওয়া হতো এখানে গিয়ে কমেন্ট করো। যদি না করতাম তাহলে আমাদেরকে গেস্ট রুমে ডেকে বলা হতো কেন কমেন্ট করো। জনাব আলম, আমরা মোটামুটি জিনিসগুলো হয়তো জনাব আলম আমরা মোটামুটি আমি যদি জাস্ট এটুকু শেষ করি, না আমি একটু বলি, এটুকু শেষ করি। আচ্ছা শেষ কর। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে
এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন মানুষ 3-4 বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে। আবার আপনি যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ 24-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু, কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্রায়নের কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না, এই অন্যায়গুলো হচ্ছে, কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে, আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়, রাজপথে ধীরে ধীরে এক দফার দিকে যাই। এবং এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালোও লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, এটা কেন? এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে একদম লম্বা একটা সময় ধরে, ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়ে, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি। তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18-19 জুলাই কিংবা 5 অগস্টের যে হুঙ্কার দিয়ে রাজপথে থাকা, রাজপথে নামা, ঠিক ওইভাবে আসতে হয়। কিন্তু সত্যি কথা এটি, আমরা আসলে ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি, এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে। এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সার্জিস, খুবই ইন্টারেস্টিং। আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে বাংলাদেশের যে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে, এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা,
ওইভাবে তারা অনেক আপনাদের ক্ষেত্রে, সাহায্য সকল চাই ক্ষেত্রে আমি কিনা বলবো না, সার্জিস, কিছু কিছু আপনাদের ক্ষেত্রে সাহায্য চাই অথবা কিনা? অনেক ক্ষেত্রে পুলিশ পুলিশ ওইগুলো আপনাদের ওইভাবে সাহায্য তারা চায়, ফেস করতে পারে না। পুলিশ আপনাদের তখন সাহায্য যেটি চাই হয় কিনা? আসলে পুলিশ যে আপনাদের সাহায্য তাদের চায় কিনা? তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক ওকে, কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। অ্যাবসলিউটলি কিন্তু অ্যাবসলিউটলি আমার আমি বুঝতে যেটি পারছি, মনে হয় আমি যে বুঝতে পারছি। আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা, ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে। আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি, ছাত্রলীগ তুই চাস কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম। আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। একটা জিনিস আপনাকে তাহলে আমি একটা জিনিস আমি আবার জিজ্ঞাসা আসবো করি, আপনার কাছে সার্জিস। বিস্তর পার্থক্য আছে। না পার্থক্যটা আমি একদম শুনবো, politely পার্থক্যটা আমি এটাতে শুনবো। আমি দ্বিমত প্রকাশ করি। না, না, ঠিক আছে। 2014 সালের না, যে কথা আচ্ছা, আপনি বলছেন, আচ্ছা, আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায়। আচ্ছা। এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না, এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয়। Okay. কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন, এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে। ওকে, ওকে। তাই দুই জায়গার আছে। সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে এই জায়গায়। ঠিক আছে, আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন, সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও 43 বা 46-এ যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা, সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের শিরোনামটি দিয়েছি শেখ হাসিনাকে হারানোতে কেন এত কাতর ভারত। মিডিয়ায় যে গুজব ছড়ানো হচ্ছে ভারতীয় মিডিয়াতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ঘিরে যেসব মিডিয়াগুলি রয়েছে আর কেন্দ্রীয় কিছু মিডিয়া তো রয়েছেই, এবং বিজেপির খাওয়া দাওয়া একরকম বন্ধ, আবার সাম্প্রতিককালে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিবে বলে কয়েকটি প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক সেখানে অনেকটাই বলেছেন যে বাংলাদেশের এই অবস্থাতে আমরা বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে দেব। ঘটনা বাংলাদেশে ঘটছে, চিকিৎসা থেকে শুরু করে অন্য কিছু বন্ধ করে দেওয়ার জন্য ভারত কেন এত উঠে পড়ে লাগলো, এবং অন্যান্য হুমকি ধামকি তো রয়েছেই। কেন এতটা কাতর, কেন এতটা অসহায়, কেন এতটা দুঃখ পাচ্ছে বিজেপি সরকার এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, এ নিয়ে আমরা কথা বলবো। এবং ভারত বাংলাদেশের যে একটি সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, সেটি আসলে কতটা আঘাতপ্রাপ্ত হতে পারে। আমাদের আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে। আপনারা জানেন যে ভারতীয় কিছু কিছু আহ, আমি বলবো যে তাদের তাদের চোখে উগ্রবাদী কিছু লোকজন, তারাও দেখা যাচ্ছে যে ভারতের বাংলাদেশ সীমান্তে তারা আসবে এবং বাংলাদেশের অভিমুখে তারা যাত্রা শুরু করবে, এমন হুমকি ধামকিও দিচ্ছে। এগুলি আসলে কতটা ধর্তব্য নেওয়ার মতো সিরিয়াস বিষয়, এ নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন জনাব আহ অধ্যাপক, আমি শুরুতে বলছি জনাব আশরাফুদ্দৌলা, তিনি বীর মুক্তিযোদ্ধা, মেজর আশরাফুদ্দৌলা, তিনি বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি তিনি সাবেক রাষ্ট্রদূত। আহ, তাকে অনেকদিন পর আমি ব্যক্তিগতভাবে তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেকদিন পর তাকে পেয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে তার কাছ থেকে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারবো। জনাব অধ্যাপক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ রয়েছেন, তিনি চেয়ারম্যান জানিপক। আছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং রয়েছেন জনাব ওমর ফারুক গাজী, তিনি আইনজীবী, কলকাতা হাইকোর্ট। তিনি ভারত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমি শুরু করতে চাই জনাব Shagor, before you proceed, I want to make one small comment on behalf of everyone to congratulate Dr. Kalimullah. He has been promoted to the rank of Lieutenant Colonel. So, welcome. যে লেফটেন্যান্ট, সুতরাং করিমুল্লাহ স্যারের তো আসলে ওনার ডেজিগনেশনের অভাব নাই, ওনার নামের পাশে অনেক বিশেষণ যুক্ত করা যায়। এর মধ্যে আরেকটি যুক্ত তো আছে, আরেকটি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তিনি তার পদোন্নতি লাভ করেছেন, তাকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব ওমর ফারুক, আপনার কাছে একটু শুরু করতে চাই। আমাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট ওমর ফারুক? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেভাবে শুরু করলাম, জি ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য।
আমাদের দেশের মানুষ আসলে অনেকটাই এখন নতুন সরকারকে নিয়ে ব্যস্ত, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে অর্থনীতিকে আবার পুনর্গঠন করা যায়। আপনি জানেন যে শেখ হাসিনা সরকার, বিশেষ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের সরকার খুবই ব্যস্ত, বাংলাদেশের মানুষও অনেকটা ব্যস্ত। কিন্তু আমরা দেখছি যে আহ, কেন শেখ হাসিনার সরকার পতন ঘটলো, পতিত হলো, সে কারণে ভারতীয় মিডিয়া এবং বিশেষ করে বিজেপি সরকারের কিছু কিছু স্তরের নেতারা, এবং বিশেষ করে যদি আরেকটু পার্টিকুলার বলি যে পশ্চিমবঙ্গের কিছু কিছু বিজেপি নেতারা খুবই কাতর, খুবই অসহায় দেখা যাচ্ছে। তারা তারা খুবই লম্পঝম্প করছে, হম্বিতম্বি দেখাচ্ছে, এবং অনেকটাই মনে হচ্ছে যেন তাদেরই একটা বড় ক্ষতি হয়ে গেল। কেন এমনটা হচ্ছে? বিশেষ করে যে আমরা দেখছি যে চিকিৎসা দেওয়া হবে না বলে কয়েকটা হসপিটাল ঘোষণা দিয়েছে। আসলে ওইসব হসপিটালের ঘোষণার পেছনে কারণ কি? আহ আপনার কাছে একটু শুনতে চাই, পশ্চিমবঙ্গ কেন এতটা উদ্বিগ্ন? দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে যেটা মেন, মানে হসপিটাল নিয়ে যে বিবৃতি আমাদের রাজ্যে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মানে 2011 সালে এখানে আপনার টিএমসি গভর্নমেন্ট আসে, মানে টিএমসি সরকার আসে। তার হুম, পরবর্তীতে সরকার যেভাবে রান করছে স্মুথলি, তারপর হুম, রাজ্যের বিভিন্ন রকম নেতারা বিভিন্ন রকম অসাংবিধানিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং একের পর এক সিবিআই হুম, ইডি এসে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে। হুম, এখন ইতিমধ্যে যে গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে সেটা নিয়ে হুম, আমার যে মানে এই মানে এই বর্তমান পরিস্থিতিতে যে বক্তব্য, যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যেটা মেনলি আমাদের মানে রাজ্যে যে চাপানুত্তর এবং এক ধরনের মিডিয়া, পার্টিকুলার কিছু মিডিয়া হুম, যারা এই পুরো জিনিসটাকে মানে প্রচার করছে, যে প্রচারের মাধ্যমে আমরা খুবই মানে এটা থেকে খুবই ভীত সন্ত্রস্ত। কারণ আহ, আমরা কাজী নজরুল ইসলামের কবিতা থেকে এবং পরবর্তীতে বিভিন্ন সাহিত্যিক মানে বিভিন্ন যে সমস্ত এর থেকে আমরা যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি সরকার, স্পেশালি বিজেপি সরকার আহ, চাইছে যে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হোক, এবং যার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আমাদের রাজ্যেও ঘটছে, এবং তার সেই নিয়ে হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। আমি শুধু আমাদের রাজ্যটাকেই বলতে পারি, কারণ যে সমস্ত 2011 সালে ক্ষমতা আসা, তার আগে ছিল সিপিএম গভর্নমেন্ট, তারপর এসছে টিএমসি গভর্নমেন্ট, এবং এখন চাইছে যে কেন্দ্র এটা সম্পূর্ণরূপে যাতে কে মানে সম্পূর্ণরূপে যাতে বিজেপির অধীনে চলে যায়। যার জন্য বাঙালিরা খুব একার্থ ভাবে মানে আমরা নিউ টাউন অঞ্চল এবং বিভিন্ন হুম, জেলাগুলিতে, যেটাতে যে হিন্দু মুসলমানের একটা সুসামঞ্জস্যতা আছে, মানে সব হুম, ধরনের মানে কোনো রকম নেই, এবার সেখানে একটা মানুষ গিয়ে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে, এবং যার ভিত্তিতে এই সমস্ত বিজেপি নেতারা তারা টিক্কি তুলে বেরিয়ে যাচ্ছে ওখানে, এবং বেরিয়ে গিয়ে সেখান থেকে একটা মানে মানসিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, এবং যার ফলে বহু লোকের হানাহানি, প্রাণনাশ এসব ঘটছেই হুম। প্রতিনিয়ত। এই মর্মে যখন মানে রাজ্য বাংলাদেশের বিষয় নিয়ে সেখানে হানাহানি, প্রতিনিয়ত মিছিল, পাল্টা মিছিল, এই ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে? আহ না, বাংলাদেশের ঘটনাটা নয়, মানে হিন্দু মুসলমান মানে এখন হিন্দু যেটা মুসলিম। বাংলাদেশে করতে চাইছে, হুম, বাংলাদেশে যেটা করতে চাইছে সেটা হলো যে কেন্দ্র সরকার কোন রকম ভাবে এই পুরো জিনিসটা মেনে নিতে পারছে না। এবং হুম, শুধু তাই নয়, আমাদের মানে অখণ্ড বাংলায় 1971-এর পর থেকে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে এবং এখান থেকে যারা বাংলাদেশে গেছে, ওখানে বাংলাদেশে কি পরিস্থিতি সেটা সম্পর্কে আমি সবকিছু অকিবল নই। কিন্তু ওখান থেকে যারা এসছে এপারে 1955-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, এবং সেটা টোটাল 7 বার অ্যামেন্ডমেন্ট হয়। এতদিন সেই অ্যামেন্ডমেন্টটা নিয়ে মানে সেই সংশোধনীয় বিলটাকে নিয়ে আমরা কোনোদিন সরব হইনি। 2019 সালে যে অ্যামেন্ডমেন্ট বিলে বলছে যে সেখানে 5 ধরনের লোককে নাগরিকত্ব দেয়া হবে। নাগরিকত্ব দেওয়া হবে কাদের? যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এবং বিভিন্ন যারা হিন্দু মুসলিম
শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান যারা এপারে এসছে ধর্মীয় উৎপীড়নের কারণে। হুম। বিজেপির মেন এজেন্ডা হলো যে ধর্মীয় জায়গাটাকে আঘাত করা, মানুষের কেন পলিটিক্যাল কারণে। পলিটিক্যাল কারণে, জাস্ট পলিটিক্যাল রিজন, এছাড়া আর কোনো কিছু নেই। আমাদের রাজ্যে যে হুম। রাজ্য সরকার যেভাবে পুরো সিস্টেমটাকে স্মুথলি চালাচ্ছেন, তার মধ্যে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, হুম। কিন্তু এখন যদি এই সমস্ত মানুষের মধ্যে একটা দ্বিধা বিভাজন তৈরি করা হয়, এবং যেই দ্বিধা বিভাজনের ফলে এরা আর কি আলটিমেটলি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, যে যে যার ফলে মানে যাতে মানে একটা মুসলিম আর হিন্দুদের মধ্যে যে একটা মেলবন্ধন আছে, সেটাকে কোন রকম ভাবে যদি দ্বিধা বিভক্ত করা হয়, তাহলে হুম। আজকে এরা ভোটে 2026-এ হলো এখানে বিধানসভা ইলেকশন আছে, আচ্ছা। 2026-এর ইলেকশনের আগে এই পুরোটাই এজেন্ডা। এবং আশ্চর্য রকম ভাবে যে বিজেপি গভর্নমেন্ট যে প্রসেসে পুরো বিলং করে, সেটা হলো আপনারা যদি মানে যদি নেট ঘেটে পড়তে পারেন, তাহলে উই দি নেশন, যেটা গোল ওয়ালেকারের লেখা, হুম। আহ, গোল ওয়ালেকারের লেখার বইটার নাম ভুলে যাচ্ছি, ওই বইয়ে আপনি দেখবেন যে একটা পার্টিকুলার কমিউনিটিকে সেকেন্ড ক্লাস ক্যাটাগরি নাগরিক হিসাবে ট্রিট করা, যার জন্য হুম। সমস্ত ধরনের রাজনৈতিক অভিসন্ধি, দূর অভিসন্ধি থেকে ধরে সমস্ত ধরনের পার্লামেন্টারিও যে সমস্ত বিলগুলো আনছে, সেগুলো পার্টিকুলার একটা কমিউনিটিকে হিট করে এই পুরো জিনিসটা চেষ্টা করছে, এবং এদেরকে সাপোর্ট করছে পার্টিকুলার কিছু মিডিয়া। হুম। যে হুম। মিডিয়া গুলো এখানে বলছে যে বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে সেই হচ্ছে, বাংলাদেশ আদৌ কিছু নয়। যদি বাংলাদেশে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে, তার হুম। জন্য পুলিশ প্রশাসন আছে, সেটা অস্থায়ী সরকার নিশ্চয়ই সেই স্টেপটা নিচ্ছে। হুম। এবার এই প্রশ্নে আসি যে ভারতে এই যে এই মানে কনসেপ্টটা, মানে এই যে যে কি সবাইকে ট্রিটমেন্ট কি করা কি হবে অর্জন না, করতে চাচ্ছে? হ্যাঁ, তারা চিকিৎসা দিবে না, তারা ভিসাও রেস্ট্রিকশন করে চিকিৎসা দিয়েছে। দেবে না। হ্যাঁ, হ্যাঁ। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও এই একই ধরনের চিন্তা ভাবনার কিছু মানুষ, ধরুন হুম। বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার জন্য নির্দিষ্ট কয়েকটা মানুষ যারা এই পুরো পরিস্থিতিটা ক্রিয়েট করছে। আমাদের হুম। যে রাজ্যেও কিন্তু এই বিষয়টাও নিয়েও একই ব্যাপার। এখানে হুম। আহ রাজনৈতিক নেতার মধ্যে অনব দি নেতা, সেটা উনি বলছেন যে গরুর দুধ থেকে সোনা তৈরি হয়, এবং এই যে সাইন্টিফিক মানে আনসাইন্টিফিক কথাবার্তা যে সাধারণ মানুষের মধ্যে ঠুপে মানে একটা জিনিসকে পুট হুম। করে দাও, এবং হুম। সেটা নিয়ে যাতে মানুষের মধ্যে একটা মানে অসন্তোষ তৈরি হোক, মানুষের হুম। মধ্যে যেন একটা মানে রাজনৈতিক মানে একটা সবকিছু যতটুকু বুঝতে বাতাবরণ পারছি তৈরি যে হোক। তাদের এবং বিজেপির আসলে সামনে বিধানসভার নির্বাচন ঘিরে বিশেষ করে শুভেন্দু অধিকারী এই ধরনের বিষয়গুলি করছে, বাংলাদেশের রাজনীতিকে টার্গেট করছে আর বাংলাদেশিদেরকে টার্গেট করছে করে একদম এখন তাই। তার এই এবং এই এইটা হ্যাঁ, এটা করার উদ্দেশ্য এটা হলো, সাধারণ মানুষ কি এগুলি বোঝে? আপনাদের ওখানে যারা সাধারণ মানুষরা রয়েছে তারা কি এগুলি বোঝে? অফকোর্স বলে সাধারণ মানুষ আজকে এই কয়েকটা পরিস্থিতি নিয়ে, আমাদের এখানে কয়েকটা আহ, পরিস্থিতি নিয়ে যে পরিমাণ এই বিজেপি নেতাগুলো চাইছিল যে এই পুরো ব্যবস্থাটাকে মানে পুরো একটা পরিস্থিতি তৈরি করা, যেমন সন্দেশখালী ওখানে একটা পার্টিকুলার টিএমসি নেতা আছেন, ওনার ওখানে কিছু মহিলাকে দিয়ে বলা হয়েছে যে এই সমস্ত নেতাগুলো তাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে, তাদেরকে হুম। পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টারি এবং পুলিশ ইনভেস্টিগেশন, সেগুলো সব বিচারে দিন, পুরো জিনিসটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু হুম। যে পরিস্থিতি নিয়ে ওখানে এই মানে পুরো হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছে, এবং সেই দ্বন্দ্বের প্রভাবে কিছুই করতে পারেনি তারা। এবং হ্যাঁ, শেষ আজকে নির্বাচনে তেমন কোনো ভালো ফলাফল তো তারা নিতে পারেনি, এরপরেও মনে হয় তাদের কোনো শিক্ষা হয়নি যতটুকু বুঝতে পারছি। আহ তা- জি। তার মানে এবার আপনি বলছেন তাছাড়াও সেখানকার আরেকটা সাধারণ জিনিস, মানুষ এই মেন বিষয়গুলোকে যে সমর্থন করছে না। যে মানুষ তো বিষয়গুলোকে সমর্থন করছেই না, কোনো মতেই প্রশ্ন নেই। কারণ হুম। যে সমস্ত এজেন্ডা নিয়ে এরা মানুষের কাছে আসছে রাজনীতি করার জন্য, এবং আমাদের অনেক বন্ধু আছেন যারা বিজেপির নেতা, তারাও পর্যন্ত
এটা হাইকোর্টে বলা শুরু করছেন যে মুসলিম আন্ডার থ্রেট অফ দি মানে হিন্দু হুম, কমিউনিটি। তো জি, আমরা সেখানে বাধ্য হয়ে বলছি যে ভাই তোদের বাড়িতে তো আমরা আগুন দিইনি, তাহলে এই প্রশ্নটা কেন আসছে? তার হুম, মানে এরা একটা পার্টিকুলার একটা মানে চিন্তা ভাবনা নিয়ে এটা চলছে। হুম, এবার তার থেকে বড় জিনিস হলো 2019 এর অ্যামেন্ডমেন্টের ফলে বহু লোক যারা বাংলাদেশ থেকে এপারে এসছে 1971 সালের পরে, যেমন আসামে আপনি যদি পরিস্থিতিটা দেখেন, 1971 সালের পরে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 6 আপনারাও যদি পড়েন তাহলে দেখবেন যে 1948 এর আগে আমাদেরকে দেখাতে হবে যে ডোমিসাইল অফ দি ইন্ডিয়া। ফলে সেই হুম, সমস্ত ডকুমেন্টস দেখাতে গেলে অনেক লোক আজকে বিপদে পড়বেন, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামটাই হিন্দু, মানে হুম, হিন্দু কমিউনিটি বিলং করে। আমার কাছেও বহু লোক আসছে যাদের হিন্দু কমিউনিটি, কিন্তু 1971 এর আগে কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছেন না। ফলে হুম, পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স জি, অ্যাক্টে তারা এই পুরো জিনিসটাকে আটকাচ্ছে। এবং হুম, এই সমস্ত লোকগুলো নাই নাই করে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 6.5 কোটি লোক মতো আছে আমাদের কয়েকটা আমাদের রিসার্চ ওয়ার্কের হিসাবে। এবং এই 6.5 কোটি লোককে একটা বড় বন্দুক দেখানো হচ্ছে যে তোমরা নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করো। নাগরিকত্ব যখনই অ্যাপ্লিকেশন করবে তখন স্টেটের একটা জুরিসডিকশনের মধ্যে পড়ছে, এবং এগুলোকে তারা পোলারাইজেশন করবে এবং জি, বুঝতে এইগুলোকেই পেরেছি। তারা কাজে লাগাবে পরবর্তী ইলেকশন পারপাসে। এটা একটা জি, মেজর ইস্যু। আর যারা এখানে ভোটার মানে রেজিস্ট্রেশন নাগরিকত্বর জন্য অ্যাপ্লিকেশন করছে এখানে, হুম, তাদেরকে যাতে আর বাংলাদেশের পরিস্থিতি দেখানো হচ্ছে যে আপনারা যদি এখন বাংলাদেশে ফিরে যান দেখুন ওখানে কি পরিস্থিতি। ফলে তাদেরকে একটা দাস বানানোর প্রচেষ্টা হচ্ছে। যারা আজকে 31শে ডিসেম্বর 2014 পরে এখানে মানে আগে এখানে এসছেন, হুম, তাদেরকে বিজেপি গভর্নমেন্ট ভুল বোঝাচ্ছেন যে আপনারা নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন। কিন্তু হুম, আমাদের দেশের কনস্টিটিউশনের আর্টিকেল 5 এবং নাগরিকত্ব আইনের 5 এবং 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এখানে হুম, নাগরিকত্ব পেতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া তাকে মেনটেন করতে হবে। মূল বিষয়টা ওখানে নয়, যারা বৈধ পথে ভারতে ঢুকেছেন, ধরুন ধর্মীয় নির্যাতনের কারণে যারা ঢুকেছেন, তারা তো আর ডকুমেন্টস নেওয়ার সময় পায়নি। হুম, তারা এখানে ঢুকে গেছেন, দীর্ঘদিন ধরে এখানে আছেন। সেই অখণ্ড মানুষগুলোকে বিজেপি কোন রকম ভাবে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে, এবং এই দ্বিধাবিভক্তটাকে ফায়দা মানে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই এই পুরো পরিকল্পনা। এবার পুরো আসি পরিকল্পনা। কলকাতায় কোনো একটা পার্টিকুলার হসপিটাল। হুম, একটু ছোট করে শেষ করবেন। জি, জি, পার্টিকুলার কোনো একটা হসপিটাল নাকি আসলে পুরো কলকাতার সব চিকিৎসালয় এই ধরনের না 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 ঘোষণা? না 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 না, দ্যাট ইজ মানে এখানে রাজ্য সরকার খুব সক্রিয় বিষয়টা নিয়ে। কোন একটা রাজনৈতিক মানে কোন একটা হসপিটাল, পার্টিকুলার হসপিটাল যেই বিবৃতিটা দিয়েছেন, এবং এটা একমাত্র রাজনৈতিক মানে অভিসন্ধি যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং আচ্ছা, আহ, সে- সেটা নিয়েই হচ্ছে আজকে যে মানে এই বিষয়টা প্রতিবাদ করবে তাদের এনপিআর এর নাম তোলানো হচ্ছে এবং তাদের আধার কার্ড ডিএক্টিভেট করে দেওয়া হচ্ছে। পুরোটাই আমার একটা একটা ব্যাপারটা রাজনৈতিক এরকম, অনুষঙ্গ, আর কিছু নয়। ব্যাপারটা এরকম একটা ভাব আমার কাছে যে ইন্ডিয়া এতদিন বাংলাদেশিদেরকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে, এখন হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দিবে এমন ঘোষণা, এখন বাংলাদেশিরা খুব টেনশনে রয়েছে। বাংলাদেশিরা যদি যায় তাহলে তো ভারতীয়রাও তো কিছু টাকা পয়সা অর্জন করে তাদের সংসার চালায়, এটা কি তাদের মাথায় আছে? এটা তো মাথায় থাকা দরকার। আমরা বাংলাদেশিদের সেখানে যাই খরচ করবার জন্য, না না, আর সংসার চিকিৎসার জন্য। চালানোর প্রশ্নটা নয়। না, সংসার সেটাও চালানোর একটা প্রশ্ন। প্রশ্নটা নয়। আর্থিক 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 ধরুন একটা বড় আপনার ধরনের একটা সংস্থান তো বাংলাদেশ থেকে হয়। বাংলাদেশের মানুষের সেখানে যায় শপিং করতে, চিকিৎসা করতে, আমরা তো মাগনা সেখানে যায় না। ভারতীয় এই মানুষগুলি যারা এই ধরনের ঘোষণা দেয় তারা কি বোঝে যে বাংলাদেশে যদি না যায় তাহলে তাদেরও ব্যবসায়িক ক্ষতি হবে? আমরা যদি কাল থেকে ঘোষণা দেই আমরাও আর ভারতে যাবো না চিকিৎসা নিতে এবং ঘুরতে শপিং করতে, আমাদের তো শপিং করার এবং চিকিৎসা করার তো বহু অল্টারনেট জায়গা আছে। এটা এরকম আছে না? বা যেমন মালদ্বীপে ভারতীয়রা যখন যাবে না ঘোষণা দিয়েছে মালদ্বীপে ঘুরতে, তখন মালদ্বীপের একটা প্রভাব এসছে না? এরকম ঘটনা তো সবার ক্ষেত্রে আসতে পারে। না না, সুতরাং আপনারা আপনারা এই জিনিসটা এই জিনিসটা যেভাবে ইন্টারপ্রিট করা হচ্ছে সেটা ঠিক নয়। হুম, প্রশ্নটা হলো কে কোথায় যাবে যাবে না, সেটা সেটা হুম, নিয়ে আমরা এই পুরো জিনিসটা বলছি না। এর পেছনে যে একটা বিরাট রাজনৈতিক অভিসন্ধি আছে সেটাকে আপনাদেরকে রিভিল করা করা উচিত। right. তার আর মানে আপনার প্রত্যেকটা কথা শুনে রাজনৈতিক যতটুকু বুঝতে দলের পেরেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। আমি
জনাব অ্যাডভোকেট ফারুক গাজী, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনার কাছে আসছি আবারও, আরো কিছু বিষয় আছে আপনার কাছ থেকে আমি জানবো, আর অন্য আলোচকদের একটু কথা শুনে আসি। আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম। জনাব ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, একটা মুখোমুখি অবস্থান, আমি জানি যতটুকু আমরা এখান থেকে ভারতীয় মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, মিডিয়া থ্রু মিডিয়া, অথচ আমাদের এখানে প্রতিনিয়ত গত কদিন ধরে আমাদের এখানে সরাসরি ভারত থেকে, কলকাতা থেকে আলোচকরা যুক্ত হচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টিকে অতটা সিরিয়াসলি দেখছে না। কিন্তু মিডিয়া দেখলাম খুব লম্পঝম্প দিচ্ছে, বিশেষ করে আর আর বাংলা, মানে রিপাবলিক বাংলা থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা, কিছু কিছু মিডিয়া এরকম। যেমন আজকে একটা দুর্ঘটনা হয়েছে, বাস দুর্ঘটনা, সেখানে আনন্দবাজার পত্রিকা এবং আরেকটা গুরুত্বপূর্ণ মিডিয়াতে বলা হয়েছে যে বাসে বোমা ফেলা হয়েছে। এই ধরনের মিস ইন্টারপ্রিটেশন এবং মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। আপনার কাছে একটু শুনতে চাই, স্নেহা রিজওয়ানা। জি, অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল সাগর। আমার সাথে আজকে দুজন বিজ্ঞ আলোচক এবং একজন অতিথি আছেন নিকটবর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, তাদেরকেও শুভেচ্ছা। আহ, আমি ব্যক্তিগতভাবে এই পুরো বিষয়টার ক্ষেত্রে আমার বক্তব্য একটু হয়তো বা খটোমটো শোনাবে, কিন্তু আমি যে কথাটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আপনি যে মিডিয়া নিয়ে আমাকে প্রশ্ন করলেন, আমরা কিন্তু মোটামুটি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের ওমর ফারুক গাজী উনি আছেন, সেখানে কিন্তু একটা খুব প্রতিষ্ঠিত আলাপ আছে যে এই মিডিয়াগুলোকে একটা শব্দ টার্মে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কোড অ্যান্ড কোড। আমি বলছি না, ধ্রুব রাঠি অনেক নামকরা ব্লগার, উনিও বলেন গদি মিডিয়া না, মানে মোদি মিডিয়া। হুম, ওটা না, মোদি মানে মিডিয়া না, গদি মিডিয়া বলে। তাও এটা গদি মিডিয়া ধ্রুব না। ধ্রুব রাঠির আগেও বলে যে রাভিশ কুমার, যিনি খুবই প্রমিনেন্ট সাংবাদিক হ্যাঁ, বাংলাদেশের, ভারতের। তো তো ওটাকে অনেকে গদি মিডিয়া বলে। তো গদি মিডিয়া অর্থ হচ্ছে আপনার যিনি আহ, ক্ষমতায় থাকবেন তার পক্ষে হয়ে আপনার মিডিয়া হাউসগুলো কাজ করবে, যতটুকু আমরা বুঝি, মানে সিভিক সেন্স। সো এই ফেজটা কিন্তু আমরা বাংলাদেশেও পার করেছি, এবং বিগত সরকারের সময় বিভিন্ন মিডিয়া, আপনার এই মিডিয়াটা মেইন স্ট্রিম মিডিয়া না। মেইন স্ট্রিম বলতে আমি বলতে বোঝাতে চাচ্ছি যে যেখানে টেলিভিশন বা ওই ধরনের মিডিয়া না, ওই মিডিয়াটাও কিন্তু একইভাবে আমাদের দেশে কাজ করেছে। তো আমার কাছে এই বিষয়টা এখন ঠিক এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এই টোটাল এটাকে একটা আমার কাছে পলিটিক্যাল প্রজেক্ট বলে মনে হয়। হ্যাঁ, আপনি আলাপগুলো শুরু তো ইসকন থেকে খেয়াল করে দেখবেন, বা এই গভর্নমেন্ট পড়ার পর থেকেই, এমন না যে হঠাৎ করে রিপাবলিক বাংলা এই কথা বলছে, এই গভর্নমেন্ট পড়ে যাওয়ার পর থেকে দা ওয়ে দ্যাট দ্যাট টেলিভিশন চ্যানেল রিপ্রেজেন্ট আস, ইট সিমস যে আমরা খুব একটা উম, বাজে সময়ের মধ্যে দিয়ে আছি। অফকোর্স আমি এটাও বলতে চাই যে যখন আপনার একটা রেজিম চেঞ্জ হয়, একটা গণ অভ্যুত্থান হয় এবং একটা স্বাভাবিক পরিবেশ নাই, তখন ইটস সো অবভিয়াস দেয়ার আর সামথিং হ্যাপেন। এটা সত্য, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। রাইজিং ইসলামিস্ট গ্রুপ বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিতে যাচ্ছে, এই গল্পটা আমি এই জন্য গ্রহণ করব না, কারণ রাইজিং এক্সট্রিমিস্ট গ্রুপ, আমি ইসলামিস্ট শব্দটা ব্যবহার করছি না, রাইজিং রাইজিং এক্সট্রিমিস্ট গ্রুপ, সেটা ইসলামিস্ট হোক সেটা হিন্দুইস্ট হোক, ঠিক আছে, রাইজিং এক্সট্রিমিস্ট হিন্দুইজম মানে দ্বিগুণ তিনগুণ ভাবে ইন্ডিয়াতে আছে। হুম, আপনার হুম। রাস্তায় মানুষকে ধরে জোর করে বলানো, জয় শ্রীরাম বলানোর জন্য আমি হাজারটা রিপোর্ট এখন দেখাতে পারবো অ্যাজ এ এভিডেন্স, সেখানে এই কাজগুলো করা হয় দীর্ঘদিন ধরে। কিন্তু এই আলাপটা, এই যে এক্সট্রিমিজম, ইভেন ক্রুসেড, ক্রিশ্চিয়ানিটি তো এক্সট্রিমিজম আছে। সো এক্সট্রিমিজমের এগেনস্টের ফাইটটা পৃথিবীর যে কোনো সভ্য দেশের মানুষ, তার প্রগতিশীল মানুষ, তারা সব সময় এটা করে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি এটাকে পলিটিসাইজ করেন, আমার এটা বলতে কোনো দ্বিধা নাই, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি নিজেও ফিল করি আই অ্যাম নট কমফোর্টেবল, আমিও কমফোর্টেবল নাও হতে পারি অনেক কিছু নিয়ে। এটা আমার দেশের ভেতরের পরিস্থিতিতে, আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি। কিন্তু ওই সকল কিছুকে আপনি যখন একটা এজেন্ডা সেট করেছেন, একটা পলিটিক্যাল এজেন্ডা সেট করেছেন, সে পলিটিক্যাল এজেন্ডাটা কি? এজেন্ডা হচ্ছে যে এখানে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপুল, ইসলামিক রিলিজিয়াস এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপুল আছে। এই এজেন্ডাটা আপনি কেন সেট করেছেন? এই এজেন্ডাটা কারা সেট করতে চায়? ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স এর কথা বলে আপনি দেখবেন যে এখন কিন্তু শুধু এটা না, কেন বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করা হচ্ছে। আমাদের বর্ডারটা কার সাথে? সললি পশ্চিমবঙ্গের সাথে। আমাদের নদী কার সাথে? সললি ইসের সাথে। আমি এটাও বলতে চাই
বিজেপি সরকারের সাথে কিন্তু মমতা সরকারের খুব দাকুমড়া সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু মোটেও মধুর না। সো এখানে মাল্টিপল অ্যাঙ্গেল অফ পলিটিক্স তারা প্লে করার চেষ্টা করছে, অর্থাৎ আপনার উইদিন তাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ রাজনীতি, ওনার রাইট। রাষ্ট্রের চারপাশে তো কোনো বন্ধুহীন হয়ে যাওয়া, বিকজ তার বন্ধু হিসেবে নেপাল নেই, মালদ্বীপ নেই। মানে মমতা ব্যানার্জিকে দুর্বল করার জন্য যত হ্যাঁ, ধরনের পদক্ষেপ সেটাও একটা এখানেও প্রসেস, নেওয়া হচ্ছে। ইয়েস, সেটাও একটা প্রসেস, কিন্তু সেটাও একটা অংশ। তো সেটাও একটা ব্যাপার, যেমন কারণ কি যেমন এখন যেমন একটু 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 ভুলে যাব, যেমন এই যে আমাদের দেশ থেকে যে পর্যটকরা যাচ্ছে ভিসা কমিয়ে দেওয়া, এটার একটা বড় কারণ হলো ভিসা নিয়ে যত সহজে যেতে পারবে মানুষ, তো সবাই তো যায় হলো পশ্চিমবঙ্গে। আমরা গিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করছি, এটা কেন্দ্রীয় সরকার পছন্দ করছে না। এখানেও কমিয়ে দেওয়ার আমি মানে হলো পশ্চিমবঙ্গের অর্থনীতি দুর্বল হওয়া, মমতা ব্যানার্জি দুর্বল হওয়া। এটা একটা বড় ধরনের পলিটিক্স এর অংশ। বলুন। হতে পারে, এবং আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে কিন্তু এই রিপোর্টটাও এসেছে যে মেডিকেল ভিসা বলেন বা টুরিস্ট কমে যাওয়ার কারণে কিন্তু কলকাতার যে হোটেলগুলো সেগুলো কিন্তু ফাঁকা। এটাও কিন্তু রিপোর্টের অংশ, এটা তো Right. আমরা পেয়েছি। তো হুম এখানে ব্যাপারটা না, আমি কোনোভাবে একদম স্পষ্ট, আমি এবং এই কথাটা আমি আজকে বলিনি, সব সময় বলেছি যে আপনার বৈরী সম্পর্ক সেটা উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে? হুম আপনি হুম অযাচিত ভাবে হস্তক্ষেপ করবেন, আপনি অযাচিত ক্ষমতার চর্চা করবেন, তার কনসিকুয়েন্সেস দুই পক্ষ ভোগ করবে। কারণ আজকে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে, অবস্থাটা আরো বেশি তৈরি হয়েছে আপনি খেয়াল করবেন যখন আপনার পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্কের ব্যাপার এসছে। আপনি কতগুলো, ইটস এ পয়েন্ট, ঠিক আছে? বাংলাদেশেরও একটা পররাষ্ট্র নীতি আছে। গত 15 বছর ধরে বাংলাদেশের সাথে কিন্তু আপনার ইন্ডিয়ার সম্পর্ক পররাষ্ট্র থেকেও অনেক বেশি মাত্রায় ছিল, এবং হুম সেক্ষেত্রে আপনি দেখেন আমরা কোনো সেনজিন ভিসা নিতে গেলে আমাদের ইন্ডিয়া যেতে হয়েছে। আমরা কোনো একটা মনে করেন আমি আমি পিএইচডি করেছি নিউজিল্যান্ড থেকে, ঠিক হুম আছে? হুম নিউজিল্যান্ডের কোনো বাংলাদেশে নাই, ওই ভিসাটা নেয়ার জন্য আমাকে ইন্ডিয়া যেতে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ইজ দ্য স্টপেজ, ইন্ডিয়া ইজ দ্য স্টপেজ। আমার 15 বছরে ওই কোড অ্যান্ড কোড উন্নয়ন ডিসকোর্সে কখন এটা হয় নাই যে আমি ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারি বা ডিরেক্টলি যেতে পারি, ঠিক আছে? এই যে হুম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে একটা স্টপেজ করে রাখা, এরকম অগণিত অজস্র ব্যাপার আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যে কথা বলবো, প্রতিবাদ করব বা আলাপ তুলবো, কেন আজকে বাংলাদেশের মানুষ এত বেশি বিতৃষ্ণার মধ্যে পড়েছে, কখনো ইন্ডিয়া কেন এটা বোঝার চেষ্টা করছে না? কারণ সে একটি পার্টি, একটি দলের সাথে সম্পর্ক করেছে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায়নি। এবং শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারভেনশনের কারণে, এই কথা নির্দ্বিধায় বলা যায়, কেবল এবং কেবলমাত্র ইন্ডিয়ার ইন্টারভেনশনের কারণে গত 15 বছরে ভোটহীন অবস্থায় এই দেশে একটি সরকার টিকে থাকতে পেরেছে। এই 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 গল্পটা তো সত্য গল্প। আপনি সুজাতা সিং থেকে শুরু করে আপনি কনসিকুয়েন্সলি দেখতে পাবেন এই গল্পটার মধ্যে কোনো নেই। আপনি লাস্ট এই বছরের জানুয়ারিতে যখন বিগত সরকার উনি ভোটটা দিলেন, ভোট দিয়ে উনি প্রথম কথা বলা শুরু করলেন ইন্ডিয়া নিয়ে। তো এই যে মানুষের ক্ষোভটা, এটা একটা বাস্তবতা। আমি এটাও বলতে চাই, আমাদের দেশের কিছু কিছু আহ অদায়িত্বশীল ব্লগার আছেন, অদায়িত্বশীল সাংবাদিক আছেন, তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে তাদেরকে উস্কে দেন। হ্যাঁ, এগুলো খুবই ভীষণ রকমের সমস্যাজনক। ঠিক যেমন আপনার পশ্চিমবঙ্গের কোন এক হাসপাতাল শিশুদের মতো বললেন যে আমি দিব না মেডিকেল, মানে দিব না, রুগী দেখবো না। বিশ্বাস এটা করতে পারি। হুম খুবই শিশু সুলভ, এবং আমরা জানি যে হিপোক্রেটিক ওথ অনুযায়ী এটা তো কোনো চিকিৎসক সুলভ আচরণই হলো না। ওনারা যে ব্যবসা করছেন এটা ব্যবসায়িক সুলভ আচরণ হয়ে গেছে। ঠিক এটি হুম যেরকম খুব শিশু সুলভ, একইভাবে আপনার বাংলাদেশেও এরকম বিভিন্ন মানুষজন আছে যারা নানা ধরনের উস্কানি দেন। এটি ভীষণ রকমের অসংবেদনশীল, অসৌজন্যমূলক, এবং কোনোভাবেই পরিবেশ। হুম এটা একদম একদম স্পষ্ট অবস্থান। আপনি আপনি কোন দেশের পতাকাকে করতে পারেন না, ডিসরেসপেক্ট করতে পারেন না, কোন দেশের হুম পতাকাকে করতে পারেন না, এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো কম্প্রোমাইজ হতে পারে না, একদম পরিষ্কার কথাবার্তা। আপনি রাইট। এই আচরণগুলো আমাদেরও আছে, মানে অন্য কিন্তু দেশের কোনো কিছুর প্রতি উস্কানিমূলক কোনো কিছু কোনো আচরণ করা কোনোভাবেই দায়িত্বশীল নাগরিক অবশ্যই। হতে হবে। হুম হ্যাঁ, এটা সামগ্রিক। এখন এখন যেমন ধরেন আমি এই যে একটু আগে এনডিটিভি দেখছিলাম, এনডিটিভিতে আপনার মুন্নি সাহার একটা পোস্ট দিয়ে বলা হচ্ছে ট্রাইং টু মেক বাংলাদেশ পার্ট অফ ইন্ডিয়া, ওমেন জার্নালিস্ট মবড ইন ঢাকা, ঠিক আছে? এইটা তাদের 7 ঘন্টার আগের একটা
হেডলাইন, ঠিক আছে, এটা তারা হেডলাইন করেছে। এখন গল্পটা কি? আমার কথা হচ্ছে এনডিটিভি তো একটা বড় ব্যাপার, বড় একটা হুম, সংবাদ সংস্থা। মুন্নি সাহাকে আপনার, উনি কিন্তু কোর্টে খুব তাড়াতাড়ি বেল পেয়ে গেলেন, তাই না? ঘন্টা উনি দেড়েকের কিন্তু মধ্যে। জামিন হুম, পেয়ে গেলেন, হ্যাঁ, 4 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন। আচ্ছা, মুন্নি সাহা নিয়ে যত অ্যাকুইজিশন, আপনি এটাও আমি বলতে চাই, এই গভর্নমেন্টের আগে কিন্তু এটিএন বাংলা থেকে 1 বছর 2 বছর আগেই কিন্তু মুন্নি সাহাকে বের করে দেওয়া হয়েছে। এটিএন, মানে উনি উনি কিন্তু ওখানে থাকতে পারেন নাই, টিকতে পারেন নাই, কারণ ওনার সলো যোগাযোগটা ছিল অনেকগুলো সাগররুনি হত্যা মামলা ইত্যাদি ইত্যাদি, ওনার নিজস্ব দুর্নীতি ক্রাইসিস ইত্যাদি। ঘটনা হচ্ছে এটিকে কখনো এনডিটিভি তার সামনে নিয়ে আসে না। একই গল্প হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও। তার মানে কি? আপনার সাংবাদিকতাটা অসৎ সাংবাদিকতা। আপনি একটা বৃহত্তর রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। এই মাথায় রাজনৈতিক রাখতে ফাঁদ, হবে এনডিটিভির মালিকানায় কিন্তু এখন আর আগের যে স্বাধীন সাংবাদিকরা ছিল এনডিটিভিতে, তারা কিন্তু এখন নেই। এনডিটিভি এখন কিন্তু আদানির কাছে চলে গেছে। সুতরাং এখন আগের মতো এনডিটিভিকে স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে আমরা আশা করাটাও ভুল হবে। সুতরাং আপনি এরকম আরো কানেক্টিং দ্য ডট, আদানি শেখ নিয়েও তো আমাদের অনেক সংকট চলছে, মানে আপনি ডটটাকে কানেক্ট করলেই তো বের হয়ে যায়। তার মানেটা কি? আমি বলতে চাচ্ছি বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যকার সম্পর্ককে এই ধরনের উত্তেজনাপূর্ণ করার ক্ষেত্রে 3 ধরনের রাজনীতি খুব গুরুত্ব পাচ্ছে। এক, ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতি। কারণ আমি স্পষ্টত বলতে চাই, ইন্ডিয়ার এই যে গভর্নমেন্টটা গত 3-4 মানে 10-15 বছর ধরে যে রুল করছে, সেই গভর্নমেন্ট ইন্ডিয়ার ভেতরে অভ্যন্তরীণ দাঙ্গা, দাঙ্গা শব্দটা তারা ব্যবহার করেছে। দাঙ্গা কি জিনিস? বাংলাদেশ কিন্তু দাঙ্গা হয় না। দাঙ্গার রাইট। মধ্যে, এই দাঙ্গা হচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে আমাদের মধ্যে। আমাদের দাঙ্গা অনেক বেশি ইন্ডিয়াতে হয়। দাঙ্গা হিন্দু মুসলিমের জন্য যে দাঙ্গা, এই দাঙ্গাকে আপনি দেখবেন পার্বত্য অঞ্চলে পাহাড়ে দাঙ্গাকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে দাঙ্গাকে, দ্য আইডিয়া অফ দাঙ্গা ডাজন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ। এটা ইন্ডিয়াতে অনেক বেশি হয়, কারণ ইন্ডিয়া একটা মাল্টি ডাইভার্স কান্ট্রি, বাংলাদেশ এতটা মাল্টি ডাইভার্স কান্ট্রি না, এবং বাংলাদেশ এত বড়ও না। আপনি সেটাকে ইম্পোর্ট করছেন, করতে পারেন, মানে এটা কেন করছেন? দ্যাটস দ্য কোশ্চেন। কেন আপনি হঠাৎ করেই করছেন? কেন হঠাৎ করে ইসকন একটা রিলিজিয়াস প্রতিষ্ঠান হিসেবে কি এই মুহূর্তে কাজ করছে, নাকি অ্যাজ এ পার্টিসিপেটের, মানে অন্য কোনো একটা পলিটিক্যাল গ্রুপের হিসেবে? যেই নেতা ইসকনেরই না, যেই নেতা ইসকনেরই না, সেই নেতাকে আপনি ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতাকে যখন ধরা হয়েছে, তাকে কেন ধরা হয়েছে সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু সেটাকেও আপনি আপনার পুরা ইন্ডিয়ান মিডিয়া আপনি আপনি দেখেছেন ইসকনের ইসকনের তাকে লিডার। ইসকন নেতা হিসেবে ধরে নিয়েছেন। জি, এই ধরনের বৈষম্যমূলক, এই ধরনের টার্গেটেড সিলেক্টিভ কিছু বিষয়কে তারা আসলে নিয়ে কি এটা করতে চাচ্ছে। হুম। পলিটিক্স, এটা এটা স্ললি একটা মিডিয়া পলিটিক্স এর মধ্যে দিয়ে বাইরের দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন করার একটা প্রচেষ্টা, যেখানে আপনার বলা হয় যাতে করে ফার রাইট গ্রুপ মানে বলতে পারে যেখানে একটা ইসলামিক হচ্ছে, মিলিটেন্সি হচ্ছে, এবং আমাদের যে বিগত সরকার ছিলেন তারা যেন একটা এক্সিট, মানে এন্ট্রি পয়েন্টটা যেন তাদের স্মুথ হয়, এবং সাহায্যকরণ করে তাদের একদম। রাজনীতিটাও যেন স্মুথ হয়। দ্যাটস দ্য জি, পলিটিক্স। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ডক্টর কলিমুল্লাহ, আপনি কি একমত কিনা? জি, একটু লম্বা হয়ে গেছে, আপনার কাছে শুনতে চাই ডক্টর কলিমুল্লাহ, ভারতের এমন কাতর হওয়ার পেছনের কারণ কি? আসলে কি এরকম কিনা যেটা ডক্টর স্নিগ্ধা বলতে চান? দেখুন, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা তিনি তার মতো করে ব্যাখ্যান তৈরি করেছেন, তার যথেষ্ট যুক্তিও আছে। আমি ইন অ্যাডিশন টু দ্যাট যেটা বলতে চাই সেটি হচ্ছে, এটা কিন্তু একটা বড় ক্যানভাসের খেলা। শুধুমাত্র এন্টার দ্য ড্রাগন, এক্সিট দ্য ড্রাগন এই কন্টিনামে দেখলে চলবে না। হাসিনা ইজ কাইন্ড অফ এ পম এই দাবার ছকের মধ্যে, এবং এটা যেহেতু বড় ক্যানভাসের খেলা, এখানে পরাশক্তিগুলোর লং টার্ম এজেন্ডা গুলো আছে। আর আমরা যেভাবে বিশ্বটাকে দেখে অভ্যস্ত, মূলত পাশ্চাত্যের চশমা দিয়ে দেখে সেভাবে বিশ্লেষণ করি। রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। আপনার মিত্রক্ষীণ আর্কাইভ, সেই পার্সপেক্টিভে যদি দেখেন, ইজ ডিফারেন্ট। এবং সে কারণে খেয়াল করে দেখবেন যে আফগানিস্তান থেকে উইথড্রয়ালের পরে
NATO forces. Gradually, রাশিয়ানরা পাকিস্তানের সঙ্গে তাদের হবনবিং বাড়িয়েছে। আর কোইন্সিডেন্স যে যেদিন ইউক্রেনে হামলা হয় সেই দিন ইমরান খান মস্কোতে অবস্থান করছিলেন, এবং পরবর্তী ড্রামাগুলো তো আমাদের জানাই আছে। বগুড়ায় বসে একজন সন্ত তিনি বলে দিয়েছিলেন যে আমের ঝুড়ি থেকে বোমা ফুটে পাকিস্তানের ক্ষমতার পালাবদল হবে, এবং সেটা মধ্যাকাশে। জিয়াউল হক এবং আমেরিকান অ্যাম্বাসাডার একই এরোপ্লেনে দুজনেই কিন্তু পরপারে চলে গিয়েছিলেন। জিয়াউল হক ওয়াজ আ ভেরি স্মার্ট সমন্বয়ক, সরকার প্রধান। তার হিসাবটা ছিল যে মার্কিনরা যাই হোক নিজেদের অ্যাম্বাসাডার মারবে না, সুতরাং নিরাপদ। অ্যাব্রাম ট্যাঙ্কের যে কমিশনিং সেটি প্রত্যক্ষ করে এরোপ্লেনে নিশ্চিন্তে উঠে বসেছিলেন। এবং মজাটা হচ্ছে আমাদের মুজিবুর রহমান চিশতি এই কাহিনী বলে দিয়েছিলেন ঢাকায় বসে। সে কারণে আপনার ভুট্টো তনয়া যখন বাংলাদেশে আসলেন তিনি কিন্তু মুজিবুর রহমান চিশতির কাছে ছুটে গিয়েছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কাটাসুরে তিনি বধ হয়ে গেছেন, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এই যে এগুলো আমরা এই জটগুলো কিন্তু কখনো খুলবার চেষ্টা করিনি। আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা আছেন তারা মাসের শেষে বেতন নিচ্ছেন, কিন্তু এই অমীমাংসিত যে রহস্যগুলো গ্লোবাল রিজিওনাল, তা ন্যূনতম এফোর্ট দেননি বুঝবার জন্য। যে কথাটি বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর 1971 আপনার একটা টার্নিং পয়েন্ট, ভারত অঘোষিতভাবে তার ট্যাঙ্ক বহর নিয়ে যশোর সেক্টরে ঢুকে পড়েছিল 1971। সেই দিবসের স্মরণে আজকে রাতে তারা ইসরায়েলি কায়দায় বেশ কিছু অ্যাকশনে যাবে অন দ্য গ্রাউন্ড। প্রায় 100 লোকের তালিকা তারা নাকি তৈরি করে রেখেছে, হয় সিলেক্টিভ কালিং বা অ্যাসাসিনেশন হোয়াট এভার ইট ইজ, অথবা অ্যাবডাকশন। এই প্রক্রিয়াটি হয়তো রাত 12টার পর শুরু হবে, এবং যদি হয় আজকে, তাহলে সেইটাকে সামনে রেখে ভারত থেকে তারা আসবে করবে, অথবা এখানে তাদের প্লান্টের লোকজন আছে তারা অ্যাক্ট করা শুরু, বিভিন্ন স্লিপার সেল থাকে না, তারা অ্যাক্ট করতে পারে। গতকাল শুনলাম যে বাংলাদেশ অলরেডি ভারত নিয়ে নিবে এমন একটা কথা শুনলাম, সেটা তো কোনো ফায়দা দেখলাম না। আপনি যেটা বলছেন এটা বাস্তবতা কি, এটা সত্য কি? যারা এই প্রচারণাগুলো করছেন তারা কার হয়ে করছেন? ধরুন আপনার আমাদের সেই ঐতিহাসিক ডেপুটি হাই কমিশন কলকাতায়, আপনি যেটা বলেছেন আজকে রাত 12টার পর যে অ্যাকশন শুরু হবে, সেই অ্যাকশনের সূত্রটা কি? সূত্র নানাবিধ, এবং তারই আপনার যে পটভূমিটা সেটা তৈরি করার জন্য এই হাইপটা তৈরি করা হচ্ছে। আপনার 35,000 সৈন্য সমাবেশের গল্প, তারপর আপনার আমাদের এই সরাইলে শ্যামলী পরিবহন যেটি কলকাতা থেকে আগরতলায় যাত্রী পারাপার করে, তাদের থামিয়ে 40 মিনিটের আপনার যে ম্যাল হ্যান্ডলিং, সেই কাণ্ডগুলো, এই সবই কিন্তু তার অংশ। আমাদের হাই কমিশনে ডেপুটি হাই কমিশন হামলা করে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়া কলকাতায়, এবং তার প্রতিক্রিয়ায় আমাদের এখানে বুয়েট বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, বগুড়া পলিটেকনিক বলুন, সর্বত্র ট্রাই কালারের ডিসেক্রেশন। আমি একটু আপনি স্যার যে কথাটা বললেন খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পর্শকাতর। এটা কখন নাগাদ আমরা এটার অ্যাকশনটার মানে এটার প্র্যাকটিক্যাল ইফেক্টিভিটি দেখতে পাবো? দেখুন, এই যে আমি 2 তারিখের কথা বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে 6 তারিখ ডিসেম্বর, এটা আরেকটা টার্নিং পয়েন্ট। পাকিস্তান কমপ্লিট হয়ে আবার 6 তারিখে যাবে কেন? সেটা হচ্ছে দুটো ফেজ। হয়তো প্রক্রিয়াটা শুরু হবে আজকে, পরের ফেজটা হয়তো আমরা দেখতে পাবো 6 তারিখে। এবং ওই ইতিহাস নির্ভর আছে, ভারতের ইতিহাস চর্চার একটা প্রবণতা আছে। আপনি খেয়াল করে দেখেন 6 তারিখের পর 7 তারিখ যদি সব স্বাভাবিক থাকে, তখন স্যার আর কোনো সম্ভাবনা থাকবে কিনা? এই প্রক্রিয়াটি চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। এই মাসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত, বিজয়ের মাস। খেয়াল করেন
হুম এবং বিজয় র্যালি আমরা করে অভ্যস্ত, এবং বিভিন্ন দিবস আমরা যে স্মরণ করি, কমেমোরেট করি, তার অংশ হিসেবে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে আমাদের মাননীয় সেনা প্রধান তিনি কিন্তু হুম সম্মানিত করবার চেষ্টা করেছেন, তার ভাষায় উপঢৌকন প্রদান করেছেন হুম আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেককেই যারা সার্ভিসে ছিলেন বা আছেন ইত্যাদি। তো এই যে সেরিমোনিয়াল যে ব্যাপারগুলো, তার হুম সঙ্গে ইমোশন জড়িত, তার সঙ্গে ইতিহাস জড়িত, তার সঙ্গে সরোগেট মাদার কোট আনকোট ভারত জড়িত, এবং 17,000 ভারতীয় সেনা তাদের রক্ত প্রদান করেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনের জন্য। তো এই হুম সবকিছু কিন্তু এই যাবতীয় যা কিছুই চর্চা সবই কিন্তু ডিসেম্বরে, এবং আচ্ছা ডিসেম্বরের মধ্যেই এই এই ঘটনাগুলো আপনি খেয়াল করে দেখেন যে আপনার যে গ্রেনেড হামলার যে মামলা, হুম তার যে আপনার শক, সেটা অন দ্য আদার সাইড অফ দ্য ফ্রেঞ্চ এটা শক হিসেবেই তারা অ্যাবজর্ভ করবার চেষ্টা করেছে, হুম এবং এটি একটি বার্তা প্রদান করেছে। কেউ কেউ বলছেন যে এই মাসের শেষেই হয়তো তারেক জিয়া বাংলাদেশে এসে উপস্থিত হবেন। হুম সেই মহড়া এবং প্রক্রিয়াও কিন্তু চলছে, প্রস্তুতি চলছে, হোমওয়ার্ক চলছে। হুম সব মিলিয়ে ইভেন্টফুল হবে এই মাস, এবং এই মাসে নতুন নতুন ইন্ডাকশনও যদি ঘটে ইন্টারিম গভর্নমেন্টে মন্ত্রীর মর্যাদায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। জি, কিন্তু আমি আপনার আমার প্রশ্নের মূল উদ্দেশ্য উত্তর এখনো পাইনি। এক লাইন বা দুই লাইনে যদি শেষ করেন যে ভারত কেন এতটা কাতর, উদ্বিগ্ন, ভারত কি করতে যাচ্ছে? ভারতের জন্য এই মাসটা যদি হাতছাড়া হয়ে যায়, হুম তাহলে আমার মনে হয় লম্বা একটা সময়ের প্যাসেজের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে। আচ্ছা, তার মানে আমরা এটি জানুয়ারি হচ্ছে থেকে মূল ডেসপারেশনের জানুয়ারি কারণ। জানুয়ারি 2025 থেকে আমরা ভারত মুক্ত একটা নতুন বাংলাদেশ পাবো আপনার কথাতে, যদি এই 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 ডিসেম্বর যদি কাটানো যায়। মানে যেই হ্যান্ডেল গুলো তারা ব্যবহার করছে, যে হাতিয়ার ব্যবহার করছে, যে কৌশলের আশ্রয় নিচ্ছে, এইগুলো ভোতা হয়ে যাবে, সামনে আর কাজ করবে না। মানে আমরা ভারত মুক্ত হওয়ার একটা সুযোগ আসছে এই ডিসেম্বরটা পার করতে পারলে। আর ডিসেম্বরের মধ্যে তারা যদি মানে কি, যদি যেটা তারা করতে চাচ্ছে এটা করার ইয়েটা কি, আউটপুটটা কি, মানে কি করতে যাচ্ছে তারা? কি আগের মানে সরকারকে ফিরিয়ে আনবে? অনেকগুলো অপশন তাদের হাতে আপনি বলেছেন আছে। তারা কি কি দুর্ঘটনা ঘটাতে পারে, কিন্তু ঘটিয়ে তারা কি করতে চাবে? এই দেশের সরকারকে, বর্তমান ডক্টর ইউনূসকে তারা সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে অন্য কাউকে বসাবে? ডেফিনেটলি না। ইউনূসের স্ট্যাটাস হয়তো চেঞ্জ হতে পারে, তিনি হয়তো সরকার প্রধানের স্থলে রাষ্ট্রপ্রধান হয়ে যেতে পারেন, হুম রাষ্ট্রাচারের সিরিমোনিয়াল একটা রোলে চলে যেতে পারেন। আচ্ছা হ্যাঁ, আপনার যারা এখন ম্যানিং করছেন মিউজিক্যাল চেয়ার, তারা হয়তো বিদায় হয়ে গেলেন, নতুন সেট অফ সুশীল লোকজন আসলেন, নতুন সেট সেটা আপ হতে আসবে। পারে। তার মানে সেটা ভারতের আশীর্বাদ পুষ্ট একটা সেট আপ আসতে পারে, এই তো? নট নেসেসারিলি, বাট চেঞ্জ অফ ফেস হতে পারে। হতে পারে, এটা ভারতের বলা যায় যে হস্তক্ষেপে এমন কিছু হবে একটা, যেটা বোঝায় মানে ভারত যেটা চাচ্ছে। আপনাকে অনেক ধরুন ধন্যবাদ। আপনি যদি একটা পুকুরে বা সরোবরে যদি ঢিল ছোড়েন, রেপল তৈরি হয় না? তাই হুম সেই হুম রিপোর্টটা কার পক্ষে কোন অনুকূলে যাবে এটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হবে, তো কোনো সন্দেহ নেই। ডিস্টারবেন্স। আপনাকে অনেক ধন্যবাদ। সবার কথা শুনেছেন জনাব মেজর আশরাফুদ্দৌলা। আপনি পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিন আপনি বিশ্লেষণ করছেন, পড়াশোনা করছেন, এবং সবসময় আপনি গবেষণা করেন। এখন এই যে দ্বিপাক্ষিক টান টান উত্তেজনা প্রতিনিয়ত ঘটছে আমাদের প্রতিবেশী একটা দেশ, যাদের সাথে আমাদের কখনোই এই বর্ডার পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই হাসিনা সরকার পতিত হওয়ার পর আসলে তারা যে আচরণ করছে, এটির তো বহুবিধ কারণ আমরা বিগত আমলে শুনেছি। এখন নতুন করে তারা নতুন উদ্যমে, নতুন ধারায় তাদের এই উদ্বেগের জায়গাগুলি তারা প্রকাশ করছে, এখন ধর্মটাকে সামনে নিয়ে এনেছে। এর ভবিষ্যৎটা কি, আসলে তারা কি চাচ্ছে, যে আলোচকরা যা বলেছে এর জায়গা থেকে আপনি একটু দয়া করে আপনার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটু দয়া করে বলুন জনাব আশরাফুদ্দৌলা। ধন্যবাদ সাগর আপনাকে। আপনার এই ওয়েবিনারে অনেকদিন পর আসলাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমাদের যে এখানে বিজ্ঞ আলোচকগণ, ডক্টর কলিমুল্লাহ, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা অ্যান্ড ডক্টর ফারুক গাজী, অ্যাডভোকেট ফারুক গাজী আছে, তাদের খুব বিজ্ঞ আলোচনা এবং তাদের অ্যানালিসিস গুলো আমি শুনলাম, এবং সেটা আমি বোঝার চেষ্টা করছিলাম এতক্ষণ। এবং এক হুম একজন
ডক্টর ফারুক গাজী, ওমর ফারুক গাজী, উনি পশ্চিম বাংলা তথা ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো উনি নিয়ে এসেছেন, এবং তার ইম্প্যাক্টটা পশ্চিম বাংলায় কি হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো উনি একটা ধারণা উনি দিয়েছেন। সেটা প্রথমে তো ডক্টর স্নিগ্ধা উনি খুব সুন্দর করে অনেকগুলো বিষয় নিয়ে এসছেন আন্তর্জাতিক এবং আমাদের যে ধর্মীয় আমাদের যে একটা সমস্যা হচ্ছে, ধর্মীয় না, আমি ঠিক ধর্মীয়টা বলবো না, এটা একটা যে উত্তেজনা সৃষ্টি করেছে, এটা বাংলাদেশ তো কখনো এ ধরনের দেশ ছিল না। এটা নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ আহ, অর্জন করার জন্য এই 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 একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, এবং সেটা কোথায় যে থামবে, কোথায় যে ঠেকবে, সেটা এখনো বলা যাচ্ছে না। আর ডক্টর কলিমুল্লাহ সাহেব উনি অনেক রাজনৈতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক লেখাপড়া করেন, ওনার জ্ঞান আছে, এবং উনি যে যে বিষয়গুলো তুলে ধরলেন, যে বিশেষ করে যে ভারতের যে প্ল্যানস এবং তারা কি করতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে, যে আজকে রাত্রে ভাই আমার তো বড় ভয় লাগা শুরু করছে যে কে টার্গেট হবে, কে টার্গেট করছে। মানে উনি আপনিও যে হতে পারেন নিয়ে স্যার, বলা আসলেন, যায় না। যে ইসরায়েলকে নিয়ে আসলে ইসরায়েলের মতন যদি তারা করে তাহলে কিন্তু এটা সত্যি একটা খুবই সিরিয়াস ব্যাপার আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য, ব্যক্তি নিরাপত্তার জন্য এবং গোষ্ঠী নিরাপত্তার জন্য এটা কিন্তু খুবই একটা বিপজ্জনক। উনি যে সন্দেহ করছেন যে যে একটা আহ, কি প্রিমনিশন যে একটা দিলেন, এটা নিয়ে আহ, আমি সত্যি একটা আমাদের বিশেষ করে গোয়েন্দা বিভাগ, আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, আর যারা যা আছে সবাইকে খুব মানে কঠিন ভাবে এই এই প্রস্তুত থাকতে হবে এবং বুঝতে হবে এবং সজাগ থাকতে হবে। এছাড়া তো আমাদের সাধারণ মানুষদের আর কিছু করার নেই, রাষ্ট্রেরও কিছু করার নেই। রাষ্ট্রের এই বিপদের সময় যারা এই সব বিপদগুলো, যারা বিপদের সময় যারা সামনে দাঁড়ায়, যারা সামনে আসে, তাদেরই দায়িত্ব এই যে উনি যে সাবধান বাণীগুলো বললেন তা আহ, আহ, আত্মস্থ করা এবং সেটার ব্যবস্থা নেওয়া। আমি এখন যে ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করতে গেলে আমার কিন্তু খুব কষ্ট হয়। কষ্ট এই জন্য হয় যে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত, আমাদের যেমন 30 লক্ষ আমাদের দেশবাসী শহীদ হয়েছে, ভারতও কিন্তু একই সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করে, আমাদের পাশে পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে তাদের 2000-এর বেশি সৈন্য তাদের নিহত হয়েছে। আমি একবার এই 2011 সালে ভারতীয় সরকারের আমন্ত্রণে আমাদের যারা ওই মুক্তিযোদ্ধাদেরকে তারা প্রতি বছর ডিসেম্বর মাসে তারা নিয়ে যায়, তারা একটা একটা অনুষ্ঠান করে, সেটা বিজয় দিবস। তো সেই বিজয় দিবসে আমিও অতিথি হয়ে গিয়েছিলাম, এবং সেখানে আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে উই হ্যাভ ক্রিয়েটেড এ টেম্পল অফ ফ্রেন্ডশিপ because our common bloods have been split in the country, in Bangladesh, for its independence. So we have a moral responsibility of both the countries to safeguard that friendship, to keep that friendship, to maintain that friendship. তো সেটা এখন তো ফ্রেন্ডশিপ তো নেই। It looks like that we have become the worst of the enemies in reality. আমি একটা জিনিস বুঝি না যে ভারত এতদিন, গত 16 বৎসর খুব উচ্চ স্বরে আমাদের সরকারও বলেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্বর্ণ অধ্যায়ের বন্ধুত্ব বিরাজ করছে। তো হঠাৎ কি হয়ে গেল যে এত গাঢ় বন্ধুত্ব, এত গভীর বন্ধুত্ব, স্বর্ণ যুগ আমাদের দেশের মধ্যে ওভারনাইট কি উই টার্ন ইনটু দ্য ওয়ার্স্ট এনিমি? কি হয়ে গেল, কেন? এখন আমরা যদি শেখ হাসিনাকে যদি আমাদের তাড়িয়ে দিয়ে থাকি আমাদের আভ্যন্তরীণ রাজনীতির কারণে, এবং শেখ হাসিনা যে অন্যায় করেছে গত 16 বৎসর ধরে, সেই কারণে এতে ভারতের মাথা ব্যথা কি? কেন ভারত এটা ব্যক্তিগতভাবে নিচ্ছে যে তাদের বিরোধী হচ্ছে?
শেখ হাসিনাকে তো আমরা ভারত বিরোধী হিসেবে নেয়নি। শেখ হাসিনা যে কর্ম করেছে, যে যেসব মানে অন্যায় কাজ করেছে, যেসব আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এত মানুষকে হত্যা করেছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাংলাদেশে কোনো কথা বলার অধিকার ছিল না, বাংলাদেশের কোনো লেখার অধিকার ছিল না। আমি মাঝে মাঝে লেখালেখি করতাম, কিন্তু আমি যখন লিখতে বসতাম আমার কাছে মনে হতো কেউ যেন আমাকে আমার আমার উপর একটা একটা খবরদারি করছে, আমাকে তাকিয়ে আছে আমি কি লিখছি। আমি আমার ইচ্ছে মতো আমি লিখতে পারতাম না। এই যে আমাদের ছাত্র জনতা, যে তারা যে একটা একটা যে বিপ্লব করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, এতে ভারতের ক্ষতিটা হলো কি? তার মানে এটা কি? তার মানে হচ্ছে বাংলাদেশকে ভারত কখনো বন্ধু হিসাবে তারা তারা বিবেচনা করেনি। বাংলাদেশ ভারতের জন্য কখনো বন্ধু ছিল না। ভারত কখনো বাংলাদেশকে একটা বন্ধু রাষ্ট্র হিসাবে তারা কখনো দেখেনি। তারা যে সত্যি বন্ধু রাষ্ট্র হিসেবে তারা দেখতো, আজকে বাংলাদেশ যে একটা 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 পরিস্থিতির মধ্যে পড়েছে, একটা ভীষণ বিপদের মধ্যে পড়েছে, অনেকগুলো পরিস্থিতি, অনেকগুলো একটা আপনার কি কি বলে মানে আমাদের বিপদ, একটা বিপদের মধ্যে যাচ্ছি। তারা যদি সত্যিকার বন্ধু হতো তারা কিন্তু হাত বাড়িয়ে দিত আমাদের, যে আসো তোমাদের সমস্যাগুলো কি হচ্ছে আমরা বুঝি, আমরা আলোচনা করি, এই সমস্যার থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, তোমার দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজগুলো আমরা একসঙ্গে করি। তাহলেই না হতো এত বন্ধুত্বের নিদর্শন। কিন্তু এখন তারা যা করছে, তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না। আমি সেটাই আচ্ছা, দ্বিতীয়ত কথা, আমি এই যে আমাদের বাংলাদেশে যে কমিউনাল ভায়োলেন্সের কথা বলছে, গত 16 বৎসর কি কিছুই হয়নি? গত ষোলো বৎসর কি কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি? হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়নি? এই যে যে এর আগে যে হাসিনার প্রিয় পাত্র ছিল আইজিপি বেনজির, তার বিরুদ্ধে তো কত অভিযোগ যে সে হিন্দুদের জমি জমা দখল করেছে, বাড়ি দখল করেছে, তাদেরকে জোর করে তাদের সয় সম্পত্তি নিয়ে নিয়েছে। কই, ভারত তো কোনোদিনই শুনি যে ভারত একটি কথা বলেছে। তার মানে এটা কি, যে ভারত তো বাংলাদেশের বন্ধু নয়? বাংলাদেশকে কখনো বন্ধু করতে চায়নি। ভারত চেয়েছে হাসিনাকে বন্ধু করার জন্য। হাসিনা তো সে নিজেই বলেছে, আমি যা ভারতকে দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। আমাদের একজন একদম একজন কি বলে অধম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী না, তাকে আমি এটা ছাগল বলি, হি ওয়াজ এ গট। সে যে বলে আসছে, ভারতকে বলেছে, আমি ভারতকে বলে আসছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা করার দরকার ভারত তা করবে। এটা কি ধরনের কথা বলে? আপনার মনে আছে যে গত 2 বছর আগে না 1 বছর আগে একজন হিন্দু মহিলা, কি কি রানী যেন, নামটা ভুলে গেলাম, তার হাজবেন্ড ওয়াজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিসিয়াল ইন দ্য এনএসআই। এনএসআই একটা খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল ছিল। তার স্ত্রী, সে আমেরিকায় যে, ও যখন ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল লাস্ট ইয়ারে, হাত ধরে বলছে, এক্সেলেন্সি, উই হ্যাড 13 মিলিয়ন হিন্দুস, নাও অনলি উই হ্যাভ 5 মিলিয়ন হিন্দুস, বাংলাদেশ ইজ ডুইং দ্যাট। মানে এই এই যে একটা, মানে এই যে তাণ্ডব, এই যে একটা সৃষ্টি করা, আর যে এই যে আপনার এই যে চিন্ময় কথা বলছে, চিন্ময়কে তো বের করে দিয়েছে স্কপ থেকে। এবং তার অভিযোগগুলো কি কি ছিল, তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল? তার অভিযোগ ছিল সে ইভেন ইভেন মানে বাচ্চা ছেলেদেরকে সে মোলেস্ট করতো, তাদেরকে সে রেপ করতো। এই অভিযোগে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন হঠাৎ করে সে কোথায় ইসকনের সে একজন লিডার হয়ে গেল। আর আমি তো এটা একটা মনে হচ্ছে যে এটা একটা এটা একটা ইচ্ছাকৃত উস্কানিমূলক একটা একটা সিচুয়েশন তৈরি করা, যেটাকে ব্যবহার করে আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত হচ্ছে একটা রাশিয়ার মতন একটা একটা মাইন্ডসেট নিয়ে আছে, যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে তাহলে বাংলাদেশকে তারা ইনভেট করে বাংলাদেশের কিছু অংশ, এবং কথাই হচ্ছে বঙ্গভূমি, হিন্দু ভূমি, হিন্দু দেশ, এইসব বিভিন্ন ধরনের আলোচনা আসছে এইসব ব্যাপার। তো এটা নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, এইসব কাজ করে কিন্তু ভারত তার নিজের ইমেজকে হারিয়ে ফেলছে বিশ্বের সামনে। যে বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, তারা কি ভারতের জন্য কি থ্রেট হতে পারে? না মিলিটারিলি, না ইকোনমিক্যালি, না স্ট্র্যাটেজিক্যালি, না যে জিওপলিটিক্যালি, কি থ্রেট হতে পারে, কি থ্রেট ক্রিয়েট করতে পারে? কিন্তু বাংলাদেশ এখন ভারত মনে করে ভুটান তার সিকিউরিটি থ্রেট, নেপাল তার সিকিউরিটি থ্রেট, মালদ্বীপ সিকিউরিটি থ্রেট।
পাকিস্তান তো আছেই, শ্রীলঙ্কা, তো ভারতের বন্ধুটাকে, ভারত যদি তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার যদি বন্ধুত্ব যদি না থাকে, তাহলে বিশ্বের মাঝে তুমি কিভাবে নিজেকে তুলে ধরতে পারবা? কিভাবে ভারত তাহলে দাবি করতে পারে যে তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে? এটা তো ভারত নিজের পায়ে তারা কুড়াল মারছে, নিজের নিজের ইমেজটাকে তারা নষ্ট করছে। আমি সেটাই দেখছি এখন আমাদের বাংলাদেশের, ধর বাংলাদেশ ভারতের সঙ্গে যদি সম্পর্কগুলো যদি দেখেন, ইট ওয়াজ এ ওয়ান ওয়ে ট্রাফিক, ইট ওয়াজ নট এ টু ওয়ে ট্রাফিক। যে জিনিসগুলো বিশেষ করে গত 16 বছর, ভারত বলে যে ভারত অবশ্যই, ভারত একটা বিশ্বের বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশ কিভাবে বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করেছে। তারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য তারা এতদিন তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছে। কেন? বাংলাদেশিদের কি অধিকার নেই গণতন্ত্র চর্চা করার? তাদের বাংলাদেশের কি অধিকার নেই যে তাদের নিজের চয়েস হিসাবে, তাদের নিজের চয়েস মতো তাদের সরকার গঠন করার? কেন কেন ভারত এটা মনে করে যে হাসিনা কি তাদেরকে দরকার হতে? হাসিনা কি সমস্ত জীবন বেঁচে থাকবে, যুগ যুগ ধরে বেঁচে থাকবে? হাসিনার কি কখনো মৃত্যু হবে না? একটা সময় তো আসবে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হবে। কিন্তু এই করে ভারত করেছে কি, যে বাংলাদেশিদের বন্ধুত্ব সর্বকালের জন্য তারা হারিয়ে ফেলেছে। এখন এই যে বাংলাদেশিরা যেসব তারা দেখাচ্ছে, এটা তো রিয়াকশন, এবং সেই রিয়াকশন হচ্ছে, আমাকে একটা জিনিস বলেন, আজ পর্যন্ত বাংলাদেশ কি কখনো ভারতে যে এই যে কমিউনাল ভায়োলেন্স হয়, আমার কাছে, আমি একটা বলে যাচ্ছি, আমি একটা পড়েছি যে ভারতে কি কি কমিউনাল ভায়োলেন্স হয়েছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে বলছি, যেটা আমি সেটা লিস্ট থেকে বলেছি, আমি এটা বলছি, লিস্ট করে পড়ে যাচ্ছি, এখানে আমার কাছে এই 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 ডাটাটা আছে আমার কাছে। আমি ইয়ার ওয়াইজ আমি বলে দেব আপনাকে যে কোথায় কত লোককে তারা আহ, ভারত আমি বলছি 1964-এ 100 জনকে হত্যা করেছে, এটা পশ্চিম বাংলায়। 438 জন ইনজিওর্ড হয়েছে, 7,000 লোক ইনকারসেরেটেড হয়েছে। এটা 1964 কলকাতা রাইটস। 1983 আসামে 1800 লোককে হত্যা করা হয়েছে, এবং 1983 নেলি ম্যাসাকার। 1969 to 1985 গুজরাটে 3,130 জনকে হত্যা করা হয়েছে, এবং সেটা হয়েছে, এটা কিন্তু আমার নিজের তথ্য না, এটা একদম আমি রিসার্চ করে এটা বের করেছি, 1969 থেকে 1985 পর্যন্ত। 1987-এ উত্তরপ্রদেশে 42 জনকে হত্যা করা হচ্ছে, এটা হচ্ছে হাসিমপুরা ম্যাসাকার। 1989-এ বিহারে 1,000 মুসলমানকে হত্যা করা হয়েছে, এটা হচ্ছে, এবং 50,000 ডিসপ্লেসড হয়েছে, এটা হচ্ছে 1989 ভাগলপুর রায়টস। 1992 মহারাষ্ট্র 900 জন মুসলমানকে হত্যা করা হয়েছে, এবং 1,000 জনকে তারা ডিসপ্লেস করেছে, এটা হচ্ছে 1989 ভাগলপুর রায়টস। মহারাষ্ট্র 1992 বোম্বে রায়টস। গুজরাটে 2000 সালে 2,000 জন হত্যা করা হয়েছে, এবং 2 লক্ষ জন ডিসপ্লেসড হয়েছে, এবং সেটা হচ্ছে 2002 গুজরাট ভায়োলেন্স। এখানে আপনার যদি মনে থাকে যে একজন মেম্বার অফ পার্লামেন্ট, সার্ভিং মেম্বার অফ পার্লামেন্ট, তাকে হত্যা করা হচ্ছে, মানে বের করে নিয়ে এসে তাকে গলা কেটে হত্যা করেছে। এবং সেই মেম্বার অফ পার্লামেন্ট মোদি যখন এই গুজরাটের চিফ মিনিস্টার, তাকে নিজে ব্যক্তিগতভাবে টেলিফোন করেছিল যে আমাকে হেল্প করেন। মোদি বলেছে, তাকে বকাবকি করে বলছে কোনো হেল্প নাই, তোমাদের মৃত্যুই তোমাদের প্রাপ্য। এবং এবং এই যে এই মোদি ছিল এইটার নায়ক, মোদি ছিল দ্য লিডার অফ দিস ম্যাসাকার, অফ দিস এই পোগ্রম। কারণে সে প্রধানমন্ত্রী হলো, এখনো আছে। আছে, এবং তাকে আমেরিকা কিন্তু তার ভিসা ভিসা ক্যান্সেল করে দিয়েছিল। হি ওয়াজ ব্যান্ড ইন আমেরিকা, ভিজিটিং টু আমেরিকা। এখন সেই মোদি আমাদের চিফ অ্যাডভাইজারকে বলে যে তুমি তোমার দেশে যারা আছে, মাইনরিটিজ আছে, তুমি তাদেরকে রক্ষা করো। অন হোয়াট ফেস? মানে একটা আপনার হিপোক্রেসির তো একটা লিমিট আছে। দ্য ম্যান হু হ্যাজ বিন নোন অ্যাজ দ্য বুচার অফ দ্য মুসলিম কিলিং, সে কিভাবে, কোন ফেস নিয়ে সে আমাদের 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 চিফ অ্যাডভাইজারকে সে অ্যাডভাইস দেয় যে তুমি তো তোমার মাইনরিটিকে তুমি রক্ষা করো। আচ্ছা, তারপর শোনেন,
2013 সালে আবার উত্তরপ্রদেশে 42 জনকে হত্যা করা হয়েছে, 150 জনকে এই বিশাল গৃহহত্যা করা তালিকা স্যার, এটার আসলে যত বলবেন শেষ হবে না। ভারতে মুসলিম শেষ নিধন হবে না। আপনি যদি এখন পৃথিবীর আর দেখেন কোনো দেশে ভারতে এমন হুম, ভারতে স্যার দেখেন আপনি একটা কথায় 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 যে আমি বিশেষ একটা জি বলেন। একটা বিষয় নিয়ে আপনার জাস্ট বলছি, মানে যেটা মানে ভারত ভারত বারবার প্রশ্নটা আসছে তো, মানে ভারতে কোনো যে কোনো ভারতে যে রাজ্যগুলো আছে তার মধ্যে সব রাজ্যে কিন্তু এইরকম ঘটনা নয়। এইটা হুম আমরা বারবার ভুলে যাচ্ছি হুম যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুকাল থেকে, মানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর আমল থেকেই ভালো। হুম কিন্তু পরিস্থিতিটা হলো বর্তমান যে মানে রাজনৈতিক চিন্তা ভাবনা দিয়ে সারা কেন্দ্র মানে কেন্দ্র সরকার এবং তার মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবা আরএসএস যেভাবে মাথাছাড়া দিয়ে ধর্মীয় মানে উস্কানিমূলক আহ, যে সমস্ত কার্যকলাপ করছে সেটা নিয়েই সরব হওয়া মেন প্রশ্ন আর কি। এখানে হুম বাংলাদেশের মানুষদেরও একই জিনিস বোঝা উচিত যে যে ধর্মীয় ভাবাবেগের উপর বাংলাদেশে যেটা কোনোদিনই হয়নি, এখন সেটা হচ্ছে শুধুমাত্র এই মোদী সরকারের একটা নির্দিষ্ট প্ররোচনায়। এই প্ররোচনাটাকে আপনাদেরকে ধরতে হবে এবং তার সঠিক মানে নিধন করতে হবে। যারা দোষী তাদেরকে ধরে ধরে শাস্তি দিতে হবে। একটা কিন্তু যে মানে যে নির্দিষ্ট কারণটা দেখানো হচ্ছে, আমার আমি অ্যাডভোকেট ওমর বলছি ফারুক, যে কারণটা দেখানো আমি আমি হচ্ছে বলছি যে আমি বলছি বাংলাদেশে হিন্দুদের নিধন বা হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে? কোনো না, আমি 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 বলি আমি জি বলি জি, আমাকে একটু আশাফুদ্দুর জি, জনাব আশাফুদ্দুর আমি হুম, আমি না যে একটা কথাটা বলছি, আসছি জনাব আমি ভারত বলছি, ফারুক ভাই, আমি আসছি ভারত এখনই আসছি, বলছি আপনি বলবেন। আমি ভারত বলছি যে এই কারণেই ভারত ভারত বলছি বারবার, যে আমি কোনো বাংলাদেশ বা কোনো আপনার কোনো স্টেটকে ভারতের আমরা কোনো রাজ্য নিয়ে দলে করতে পারি। রিলেশনশিপ, আমি বলছি বাংলাদেশ ভারত সম্পর্ক, তার উপর রাইট আমি রিফ্লেকশন করছি। সো এখানে পশ্চিম বাংলায় কি হয় বা সাউথে কি হয় এইসব রাইট কিন্তু আমরা রাইট জানি। বা না 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 আমি আমি ভারত বাংলাদেশ আমি স্যার ভারত ওই কথাটা বাংলাদেশ বলছি। আমি স্যার ওই কথাটা স্যার আমি বলছি না। হ্যাঁ, এখানে যেমন যেমন আপনাদের ওখানে পরিকল্পিতভাবে জিনিসগুলোকে ঘটানো হচ্ছে, ঠিক সেম পরিকল্পনা এরা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে এবং সব স্টেটে এগুলো ঘটনাটা ঘটছে না। আপনাদের না যে আপনি একটা মানে জিনিস দেখবেন, সেটা বাংলাদেশে ঠিক এই যে আছে, ভূখণ্ড, পশ্চিমবঙ্গে অনেক কম এইটা হচ্ছে, কিন্তু কিন্তু এই আমাদের কাছে তো বাংলাদেশে যেটা ভারত, হচ্ছে, যে কোনো স্টেট বাংলাদেশে হলে যেটা ভারত আমাদের। হচ্ছে, বাংলাদেশে যেটা হয়েছে আর হচ্ছে না, যেটা হয়েছে এইটা, এটা যে পরিকল্পিত ভাবে হয়েছে তা কিন্তু না। হাসিনাকে যে বের করে দেওয়া হয়েছে তা পরিকল্পিত ভাবে হয়নি, এটা ঘটনার না মাধ্যমে না আমি ওই হাসিনাকে পালাতে এখন হয়েছে। পরবর্তীতে শোনেন, আমি আমি যেটা আপনাকে রিস্টোর বলছি, করার। আমি আপনাকে বলছি যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের সঙ্গে যখন মোদি সাহেবের মিস্টার মোদির কথা হয় টেলিফোনে, উনি তখন আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব মোদিকে বলেছেন যে এটা আহ, একটি সত্য ঘটনা ঘটেছে, অস্বীকার করেনি যে কিছু কিছু ঘটনা অপরিকল্পিতভাবে বিক্ষিপ্তভাবে হয়েছে, কিন্তু এরকম মেজর কোনো ইচ্ছাকৃতভাবে সরকারিভাবে কোনো প্রোগ্রাম এটা হয়নি। এবং উনি আপনার মোদী সাহেব মিস্টার মোদীকে বলেছেন যে আপনি আপনার জার্নালিস্টকে, আপনার এক গ্রুপ জার্নালিস্টকে পাঠিয়ে দেন বাংলাদেশে, তারা স্বচক্ষে দেখুক। এইখান ভাবে উত্তেজনা সৃষ্টি করে মিডিয়া, আপনাদের মিডিয়া বা জি আপনাদের ফোন, আপনাদের সরকার থেকে এইসব মানে মিথ্যা বয়ান দিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি মিথ্যা করে বয়ান কার লাভ? আমি তো right. চিফ অ্যাডভাইজার সাহেব মিথ্যা বলেছেন, বয়ান আপনার দিয়ে এখানে আমাদের চিফ রাজনৈতিক অ্যাডভাইজার সাহেব ফায়দা তোলার বলেছেন, চেষ্টা হচ্ছে। জি, এখানে রাজনৈতিক ফায়দা। ডক্টর ইউনুস বলেছেন ইভেন যে আমাদের হিউম্যান রাইটস একটা ইউএন হিউম্যান রাইটস একটা টিম এসেছিল, তারা এসে দেখেছে, তারা বলেছে যে ইয়েস, মাইনরিটিদের নিরাপত্তা দেওয়া এটা সরকারের এবং রাষ্ট্রের একটা কর্তব্য। কিন্তু সেখানেও কিন্তু উনি বলেছেন যে আপনারা বিশ্বের যত পৃথিবীর যেখান থেকেও ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা আসুক, এসে বাংলাদেশে দেখুক যে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে। কিন্তু যেভাবে একটা রং চং মাখিয়ে মিথ্যা একটা একটা স্টোরি তৈরি করে বিশ্বের মাঝে সৃষ্টি করছে, এটা তো রিজিয়নের জন্য তো ভালো না। আমাদের দেশের Right. সম্পর্কটা কিভাবে ভালো হবে? যেখানে উচিত ভারত একটা বৃহৎ রাষ্ট্র, ভারতের একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে তার অনেকগুলো নৈতিক দায়িত্ব আছে, নৈতিক কর্তব্য আছে। সেটা হচ্ছে এই উত্তেজনাকে প্রশমন করা, এই উত্তেজনাকে থামিয়ে দেওয়া, এই উত্তেজনা কমিয়ে আনা। কিন্তু
যা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, ভারত এই উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। সো তাদের বাড়িয়ে দিচ্ছে। নিশ্চয়ই তাদের নিশ্চয়ই তো অসৎ উদ্দেশ্য আছে। এই অসৎ উদ্দেশ্যটা এই হয়তো অসৎ উদ্দেশ্য স্পষ্ট করেছেন জনাব ওমর ফারুক গাজী। আমরা তার কাছে একটু যাই। জনাব মেজর আশরাফুদ্দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট করে ম্যাক্সিমাম আপনাদের কাছে, সবার কাছে আবারও যাবো। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব মেজর আশরাফুদ্দৌলার সাথে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে কোনো দর্শককে যুক্ত করতে পারছেন না, অনেক লম্বা হয়ে গেছে। আমরা এই পর্যায়ে 2-3 মিনিট করে জনাব ওমর ফারুক গাজী, আহ আপনি বলছিলেন যে ভারত আসলে এই উত্তেজনা বাড়িয়ে উদ্দেশ্য কি সেটা আপনি বলেছেন, যে তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক একটা সুযোগ তৈরি করা এবং তাদের সামনের নির্বাচনগুলোতে এক্স্যাক্টলি। তারা এই ধরনের খেলা খেলে থাকে, আমরা জানি এসব। কিন্তু আমাদের এই যে বাংলাদেশ তো আসলে এই অভ্যস্ত না। আমরা তো এরকম মানে কমিউনাল গ্যাঞ্জাম লাগিয়ে রাজনৈতিক ভাবে আহ আমাদের উদ্দেশ্য হাসিল করব, এই এই প্র্যাকটিস আমাদের বাংলাদেশে নাই। এতে কিন্তু আমাদের তো যে একটা কমিউনাল হারমোনি আছে, যেটা আমরা পাশাপাশি একসাথে থাকতে পছন্দ করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই, সেটা জিনিসটা নষ্ট হচ্ছে। এটা কি আপনাদের পশ্চিমবঙ্গবাসী অন্তত বোঝে কিনা, পশ্চিমবঙ্গ সরকার বোঝে কিনা? আর দ্বিতীয়ত হলো, আপনারা কি জানেন যে বাংলাদেশের হিন্দুরা কেমন আছে? এটা আপনাদের লেভেলে আপনারা কি জানেন না নাই, ভারতীয় নাগরিক হিসেবে? দেখুন, হিস্ট্রি মানে 1971-এর হিস্ট্রি থেকে যদি আমরা পড়ি, মানে হিস্ট্রি থেকে এবং পরবর্তীতে বিভিন্ন সময় 1990 সাল, 1991 সাল, 1992 সাল বাবরি মসজিদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত, মানে এরকম যারা বাংলাদেশি সংখ্যালঘু ওয়েস্ট বেঙ্গলে 6 কোটির মতো আছে, তাদের হুম। কম বেশি বহু মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশন আছে। এবং হুম। সেক্ষেত্রে হয় কি, মানে যে সমস্ত কলোনি বেল্ট গুলো আছে, যে তৎদিন গভর্নমেন্ট যাদেরকে রিফিউজি রিহ্যাবিলিটেশনের 2 কাঠা 2.5 কাঠা 4 কাঠা যে ল্যান্ড গুলো দিয়েছিল, হুম। মানে ইমিগ্রেটেড এন্ড মাইগ্রেটেড পিপল, দোজ হু আর কাম ফ্রম বাংলাদেশ, তাদেরকে একটা ল্যান্ড দেওয়া হয়েছিল পার্টিকুলার 2 কাঠা 2.5 কাঠা। এবং সেই সমস্ত লোকগুলো তাদের একটা বক্তব্য যে বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে তারা এখানে এসছেন। আমি ওই 1971, 1972 এবং 1990, 1991 যে ভারতে যে চাপানুত্তর পরিস্থিতি, সেটা বাংলাদেশে হাইপ হয়ে বহু লোক আক্রান্ত হয়ে এখানে শরণাপন্ন হয়েছেন, সেই কথা আমি বলছি না। আমি হুম। বলছি যে মানে একটা পার্টিকুলার মানে কমিউনাল কালচার, যেটা আমরা এই লাস্ট বিগত 10-15 বছর ধরে দেখে আসছি, এবং যার ফলে একের পর এক মানে জনবিরোধী বিল এবং পার্টিকুলার কমিউনিটিকে হিট করে যে বিলগুলো আনা হচ্ছে, সেই বিলের রেসপেক্টে বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং হুম। বাংলাদেশের পরিস্থিতি পরবর্তী যখন মানে এই উম, বর্তমান যাদের এই এজেন্ডার মধ্যে এগুলো পড়ছে, সেই হুম। এজেন্ডা থেকে যখন জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, তখন তারা এই পুরো বিষয়টা নিয়ে এই পুরো জিনিসটার মধ্যে ঢুকছেন। ভারতেও এরকম পরিস্থিতি আছে, আমি ওই পুরো যাচ্ছি না, মানে কিলিংস ফিলিংস এইসবের মধ্যে যাচ্ছি না। বাংলাদেশের বহু মানুষ যারা এখানে শরণার্থী হয়ে এসেছেন, তাদের বক্তব্য হলো বাংলাদেশে তারা আক্রান্ত হয়ে এখানে এসেছেন, হুম। আমাদের এখানে বহু কলোনি বেল্ট আছে সেগুলো থেকে। এবার এই যে পুরো পরিস্থিতিটা, মোদি গভর্নমেন্ট এবং কিছু পার্টিকুলার কমিউনিটি, যেমন আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না বলে এখানে বলা হয়েছে, কিন্তু হুম। আমাদের যে এখানে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, উনি বলেছেন যে সবাইকে ট্রিটমেন্ট করা হবে। তো হুম। ব্যাপারটা হলো ম্যান টু ম্যান ভ্যারি করছে পুরো সিস্টেমটা। এবার একজনের কথা শুনে যদি সবাই এই পুরো পরিস্থিতিটা, এই পুরো জালটার মধ্যে আমরা যদি পা ঢুকিয়ে দিই, তাহলে সবাই আমরা এই জালে জড়িয়ে পড়বো, এবং নিজেদের মধ্যে যে মানে মানে আমাদের জন্য নিজেদের মধ্যে যে হারমোনিটা আছে, সেটা সম্পূর্ণরূপে ভায়োলেশন হবে। এবং তার এই পুরো প্রক্রিয়াটা করারই চেষ্টা করছে, যাতে একটা নির্দিষ্ট কাউকে ওখানে বসিয়ে পুরো জিনিসটা একটা ইম্পিরিয়ালিস্ট সিস্টেমে পুরো চালানো হয়। তো হুম। বাংলাদেশের মানুষদের কাছে আমাদের আবেদন যে আপনারা এই সমস্ত মানে ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো নিয়ে উঠছে, সেগুলো নিয়ে কঠোর হাতে মোকাবেলা, এবং গভর্নমেন্টের সেই পার্টিকুলার লোকগুলো তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। এর বাইরে এই পুরো জিনিসটা কিছু নয়। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটা দীর্ঘদিন ধরে আছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের জি। মানে ইদেন আমরা যে সমস্ত পড়াশোনাগুলো করেছি, তাতে আহ, সেই সময় গভর্নমেন্ট নানা রকম ভাবে হেল্প করেছেন, এবং যারা এখান থেকে শরণার্থী হয়ে এখানে এসেছেন, তাদেরকেও এখানে সমস্ত রেশন ফেশন যেগুলো যা দেয়া দেয়া হচ্ছে।
আমি ওই হুম, পুরো পরিস্থিতির মধ্যে আসছি না। আপনারা যেটা মানে আমাদের আমাদের বিনীত নিবেদন, যেটা আমরা আজকে এখন মুখ খুলছি, আমাদের এখানে নানা রকম ভাবে বিল পরিস্থিতি এবং এই পুরো পরিস্থিতি নিয়ে পুরো জিনিসটা একটা মানে কেওয়াস তৈরি করা হচ্ছে, যাতে একটা পার্টিকুলার কমিউনিটিকে দমন করা যায় এবং এটা অখণ্ড যেসব বাঙালিরা আছে তাদের মধ্যে একটা দ্বিধা বিভক্ত তৈরি করা হোক। কারণ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কালচারটা অনেকটাই জড়িয়ে আছে। আপনি হুম, যেমন আহ, আপনি যদি পাঞ্জাবে যান, একটা বাঙালির সঙ্গে একটা পাঞ্জাবিকে দাঁড় করালে আপনি বুঝতে পারবেন কে পাঞ্জাবি কে বাঙালি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকের সঙ্গে বাংলাদেশের কোনো লোককে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, তখন কিন্তু সে কেউ কেউ বোঝা বোঝার যায় না। ক্ষমতা নেই যে কে বাংলাদেশি কে ওয়েস্ট বেঙ্গল। তো জি। এই একটা মানে মেজর পিপল কামস ফ্রম বাংলাদেশ 1971, যারা এখানে শরণার্থী হয়ে এসেছেন এবং সেই সময় গভর্নমেন্ট এদেরকে তোষণ করেছেন। হুম, এখন বর্তমান গভর্নমেন্টের পার্টিকুলার পলিসি যে আজকে ওয়েস্ট বেঙ্গলকে এটা দেখানো হচ্ছে, দেখো বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হচ্ছে, বাংলাদেশে এরা আক্রান্ত হচ্ছে, ওরা আক্রান্ত হচ্ছে, তোমরাও আক্রান্ত হতে পারো, তোমরা আমাদের ছাতার তলায় এসো। এছাড়া এই আর হলো কিছু তাদের নয়। একমাত্র উদ্দেশ্য, এছাড়া এছাড়া আর আর কিছু না। কিছু নয়। কিন্তু এছাড়া আর কোনো কিন্তু ইন্টারেস্টিং হলো, মজার হলো যে আপনারা বিষয়গুলি বোঝেন, এগুলি আর সেই 1971 সাল নয়, এখন 2024-এ এই বিষয়গুলি আর সেল করা যাচ্ছে না, এটি বোঝে মানুষ, এবং আমরাও বোঝাচ্ছি, আপনারাও বোঝাবেন। এটা আমাদের দায়িত্ব, প্রিয় দর্শক। সেই বোঝানোর জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই অনুষ্ঠানগুলি শেয়ার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অ্যাডভোকেট ফারুক গাজী, তিনি কলকাতা থেকে আমার সাথে যুক্ত আছেন, তিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। জনাব স্নিগ্ধা রেজওয়ানা। জি, আসলে আমি শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ আলাপ করছিলেন কলিমুল্লাহ স্যার এবং আশরাফুদ্দৌলা স্যার। এবং আমি আসলে অ্যাডভোকেট ফারুক কাজী উনি আমার কথাটা অনেক যুক্তিটাকে অনেক সহজ করে দিয়েছেন বলার ক্ষেত্রে, যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমি আসলে দেখুন, এটা তো একটা ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে এমবেডেড ইন্ডিয়ান যে সহযোগিতা, এটার সাথে কোনো ধরনের কোনো দ্বিমত করার তো কোনো সুযোগই নেই। দিস ইজ হুম, ইন্ডিসপারেবল। তো সেটা একটা সত্য কথা, কিন্তু আমি আপনাকে এটাও বলতে চাই, আপনি খেয়াল করে দেখবেন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যারা হিন্দু জনগোষ্ঠী আছে, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে আমি একটা কথা বলতে চাই একজন সমাজবিজ্ঞানী হিসেবে। এবং কলিমুল্লাহ স্যার বুঝবেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ, ইন্ডিয়া কিন্তু ভীষণ রকমের কাস্ট বেস একটা সোসাইটি। এবং বাংলাদেশ থেকে যেই হিন্দুরা ওখানে যান কোড অ্যান্ড কোড, তারা কিন্তু বাই ডিফল্ট এক কাস্টে পড়ে না, ডাবল টাইপ অফ কাস্টে যে পড়ে। একে তো হচ্ছে শিডিউল কাস্টের দিকে পড়ে, আরেক দিকে হচ্ছে বাংলাদেশ থেকে আসে দেখেছি আরেক ধরনের আনটাচেবল কাস্টের মধ্যে দিয়ে পড়ে। এই যে এই যে গল্পগুলো, এগুলো কিন্তু আমাদের দেশের মানুষজন কিন্তু জানে না। আমি স্টিগমাটাইজ, জি জি, হিপনোটাইজ করা, স্টিগমাটাইজ। জি জি, রাইট। স্টিগমাটাইজ করা, এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো, এই জন্য আমি বললাম যে এই বিষয়গুলো কিন্তু তারা জানে না। আপনার এটা আমার কাছে মনে হয় যে যত সহজে আপনি এই যে ইন্ডিয়ান, আজকে তো না, আপনার এর আগেও তো তারা ল করেছে যে পার্শ্ববর্তী দেশগুলা অমুসলিমরা আসতে পারে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এই যে কথাগুলো বলা হয়, কিন্তু এর যে একটা কনসিকোয়েন্সেস থাকতে হবে, আপনি খেয়াল করে দেখবেন 1971, এই জন্য আমি কলিমুল্লাহ স্যারের ইয়েও করছি, বা আশরাফ স্যারও যদি করেন, যে 1971 থেকে শুরু করে এই পর্যন্ত যে হিন্দু জনগোষ্ঠীরা গিয়েছে, তারা কিন্তু স্যার ম্যাক্সিমামই হচ্ছে কোড অ্যান্ড কোড আপার ক্লাস, মানে আমাদের ব্রাহ্মণরা কিন্তু চলে আছে যারা এইখানে আছে। কারণ ওখানে জাতপাত প্রথা এরকম সাইফুর সাগর, যে ওখানে মানুষ পানি খাবে না, অনার কিলিং হবে। আপনি মানে মানে দে কিল দেয়ার পিপল, মানে এই ধরনের হিস্ট্রি আপনাকে মানে কেস বাই কেস দেওয়া সম্ভব। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো আমার মনে হয় যে আমাদের, আমি এই কথাটা গত সত্য বলেছি, আবারও বলছি, যে আমাদেরও অনেক এনলাইটেন হওয়ার ব্যাপার আছে, সমাজবিজ্ঞানী হিসেবে বলেন, রাষ্ট্রগতভাবে মানুষের জানার ব্যাপার আছে। এই দেশের হিন্দুরা যদি ভেবে থাকেন যে ভারতে খুব মানে খুব দারুণ একটা হিন্দুত্ববাদী ব্যাপারটা আছে, আমি কিন্তু সেটা মনে করি না। বরঞ্চ ওখানে কিন্তু যারা শিডিউল কাস্ট আছে, এবং উইদিন দ্য ব্রাহ্মণ ক্লাস্টের ইসের মধ্যে কাস্ট আছে, কাস্ট উইদিন দ্য কাস্ট, মানে এই যে কত ধরনের ফেস আছে, এই জিনিসগুলা আসলে বাংলাদেশে বরঞ্চ এই জাতের কথা তো আসলে অনেক লোক তো জানেনও না, এবং এটা খুব একটা মানেনও না। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে, এখানে মেজরিটি এবং মাইনরিটির একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। কিন্তু আপনি ওই যে ওই কাস্ট বেজের ইসেতে, সেখানে কিন্তু এখানে পড়বেন না। তো এইখানে এই বিষয়গুলো কাজ করছে। এক দুই হচ্ছে স্যার বললেন বটে যে আসলে
এরকম কিছু হবে। আমার মনে হয় কি এই ভীতিটাও একদিকে পজিটিভও, কারণ যত এরকম ভয় হবে আমরা তত ইউনাইটি হতে পারবো। অর্থাৎ যখনই আপনি রায়েট করার করবেন তখনই কিন্তু আমরা এক এক হব। তো এই এক হওয়ার ব্যাপারটাও কিন্তু আছে, যে আমাদের যদি ন্যাশনাল থ্রেটের কিছু হয়ে থাকে, আমি এটা বুঝি না, বারবারই বুঝি না, কলিমুল্লাহ স্যার বলছেন এবং অনেক জায়গা থেকে আমরা শুনছি, কিন্তু এটা সত্য মিথ্যাটা আসলে আমার আমার যাচাই করার কোনো সুযোগ নেই। কে করবে? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী করবে, সিআইডি করবে, এসএসবি করবে, যারা আমাদের এত ডিজেফাই করবে এরা করবে। তাহলে এদের কাছ থেকে কাছের ইনফরমেশন তো আমার থেকে বেশ, মানে তাদের মানে তারা তো কোনোভাবে স্টেপ নেবে, কিন্তু আমরা কিন্তু কোনো একটা নির্ভরযোগ্য জায়গা থেকে শুনতে পাচ্ছি না। তো নির্ভরযোগ্য জায়গা থেকে যখন শুনতে পারি না, তখন হয় কি আমরাও একটা দোটানের মধ্যে পড়ে যাই। মানে কি করব, মানে নৌকার কোন দিকে যাব, এটা কিন্তু, এবং আমার মনে হয় এই দোটানার একটা সুবিধা কিছু পলিটিক্যাল গ্রুপ নিয়ে নেয়, এবং সেটারও একটা রাজনীতি চলে, সেটারও একটা পলিটিক্স চলে, মানে সারাক্ষণ এটা একটা পলিটিক্যাল, আমার কাছে যেটা মনে হয় এটা একটা পলিটিক্যাল এজেন্ডার অংশ, এই দোটানার মধ্যে আপনাকে রাখা এবং বিদ্বেষ ছড়িয়ে রাখা। তো সেই জায়গাটা থেকে আমি স্পেশালি মনে করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অবশ্যই জিও পলিটিক্যাল। আমি স্পষ্ট করে বলেছিলাম, ও আপনার মনে আছে সাইফুর সাগর, যে যখনই আমেরিকার ইলেকশন, আমেরিকার জন্য বাংলাদেশ কিচ্ছু না, অফকোর্স কিচ্ছু না, কিন্তু আমেরিকার জন্য ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমেরিকার জন্য এই পলিটিক্সটা, ইন্ডিয়ান পলিটিক্স, আমরা এমন একটা জিও পলিটিক্যাল লোকেশনে অবস্থান করছি, সেখানে আপনার চীনের আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, এমনকি আপনার মায়ানমারেরও ইন্টারেস্ট ওই দিক থেকে তৈরি হয়, নানা ধরনের ইন্টারেস্টের মধ্যে আমরা আমাদের এটাতে পড়েছি। তো সেই জন্য যে কোনো রাষ্ট্রের জন্য এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন বাংলাদেশের উচিত হচ্ছে সেটাকে কি ক্যাপিটালাইজ করবে নাকি সেটার ভিকটিম হবে, আলাপটা এই জায়গাতে, যে আমরা কি এটাকে ব্যবহার করতে পারবো না করতে পারবো না। কারণ হচ্ছে আপনি যদি এই সুযোগটা আমরা দিই, কেন আজকে ইন্ডিয়া এত ডেসপারেট, আপনার যে প্রশ্ন, ইন্ডিয়ার ডেসপারেশনটা কেন হচ্ছে, কারণ আপনি আমার চারদিকে যদি, তিন দিকে যদি ইন্ডিয়ান বর্ডার থাকে, তার মানে আমি ইন্ডিয়ারও ভেতরের চারদিকে আমি আছি। তো এখানে তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে। এবং আপনি আপনি বলছেন বটে এইটা করবেন না ওইটা করবেন না, কিন্তু আপনার ইন্ডিয়ান যে টপ ইকোনমির 5th গ্রেডটা তো ছিল মেডিকেল ট্যুরিজম, তার গ্রাহকটা ছিল বাংলাদেশ, তাই না? তো আপনার তার ইকোনমিক ডেটার কথা বলছি। সো তার সাথে তার সম্পর্ক, তার সাথে তার নিয়ন্ত্রণ, তার সাথে আমরা বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ চয়েস চেঞ্জ করতে পারবে, কিন্তু ভারত কিন্তু চয়েস চেঞ্জ করলে তাদের বেশি ক্ষতি হবে। বাংলাদেশ দেখা যাচ্ছে চয়েস চেঞ্জ করে যে আমরা পেঁয়াজ কিনবো থাইল্যান্ড থেকে বা মালয়েশিয়া থেকে, কথার কথা হয়তো 1 টাকা বেশি দিব, কিন্তু ভারতের চয়েসে বাংলাদেশের মতো একটা বড় ক্লায়েন্টকে হারালে তাদের অর্থনৈতিক ক্ষতি হবে। আমি এত ডিপে যাচ্ছি না, কিন্তু এখানে আমরা ভারতের উপর নির্ভরশীল না, এটা তো স্পষ্ট বিভিন্ন ভাবে। আমি আসলে চয়েসের ব্যাপারটা, আমি আমি এগেইন আমি আবারও বলছি যে প্রতিটা রাষ্ট্রেও তার নিজের স্বার্থ দেখে। গত 15 বছর ধরে সামহাও আমাদের স্বার্থ, 15 বছর না, আমি আসলে 15 বছর বলবো ভুল, তার আগেও বলবো, আমরা গত 51 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্র আসলে বাংলাদেশের স্বার্থ দেখেছে কিনা, সরি, আমি ফিল করি না যে বাংলাদেশ রাষ্ট্র তার স্বার্থ দেখে আসলে কোনো স্টেপ ফেলেছে, কোনো করেছে, আমি এটা মনে করি না। এটা আমি আমাদের সমালোচনা করছি। ইন্ডিয়া তার মতো করে বাণিজ্য করবে। অ্যাগ্রো, আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইকোনমি কিন্তু এগ্রির উপরে তারা খুবই নির্ভরশীল। বাংলাদেশও কিন্তু এগ্রির উপর নির্ভরশীল। বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের নিজস্ব শিল্প তৈরি করতে হবে। কেন বাংলাদেশের প্রত্যেকটা শিল্প ধ্বংস হয়ে যায়, কোন রাষ্ট্রের কারণে, একটু অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন কার কারণে আপনার বাংলাদেশে কোনো শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশের যে গার্মেন্টস শিল্প থাকে, সেই গার্মেন্টস শিল্পটার অর্ডার গুলা কোন দেশে যায় আপনি খেয়াল করে দেখবেন। এটা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আমরা সবাই কম্পিটিশন দিচ্ছি। সেই জায়গা থেকে আমার এভরি রাইট আছে, ভারতের নাগরিকদের যেমন রাইট আছে তার দেশের স্বার্থ দেখার, বাংলাদেশের নাগরিকদের স্বার্থ না, দায়িত্ব তার দেশের স্বার্থ দেখার। এবং সেখানে এখন থেকে যাওয়া উচিত আমাদের। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা স্নিগ্ধা রিজওয়ানের সাথে? আপনাদেরকে একটা খবর দিয়ে দিচ্ছি, এইমাত্র একটা খবর দেখলাম যে ভিসার জন্য বিশেষ করে আমরা ভারতের উপর নির্ভরশীল এখনো পর্যন্ত আছি অনেকগুলি দেশের জন্য। এর মধ্যে মেক্সিকো আজকে যে সুবিধা দিয়েছে বা যে ঘোষণা দিয়েছে, তারা বলেছে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা ও সফরের জন্য
মেক্সিকো সফরের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে। এতদিন ভিসা আবেদনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো। এখন থেকে আজকে থেকে তার করতে হবে না। তারা নতুন ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস কনসুলেটে বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। সুতরাং এই যে একটা শুরু নতুন করে, আমার কাছে মনে হয় যে মেক্সিকোর পর অন্যান্য দেশগুলো একই সুবিধা হয়তো দিতে পারে। এই বিষয়গুলি এখন আন্তর্জাতিক ভাবেও ধর্তব্য নিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে। জনাব ডক্টর করিমুল্লাহ, মানে নির্ভরতা তো কমছে, কোনো না কোনো একটা, এই যে একটা দরজা বন্ধ হলে অনেকগুলি দরজা খুলে যায়, এটা যেমন সত্য কথা, এই মেক্সিকোতে একটা প্রমাণ দিল। আর দ্বিতীয়ত আপনি সমাধান দেখেন কিনা। দেখুন, অনেক কিছুই মীমাংসিত হয়ে যাবে এই ডিসেম্বরে, এসপার অথবা ওসপার। সেজন্যই মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে যে আপনার প্রক্রিয়াটি শুরু হয়েছে, তার কালমিনেশন গিয়ে দেখবো আমরা ডিসেম্বরের শেষ তারিখে। সুতরাং অপেক্ষার পালা। ধন্যবাদ। সুতরাং অপেক্ষার পালা। তো আপনি কি মনে করেন, বাংলাদেশ কি এই অপেক্ষা বা এই যে সংকটের কথা বললেন সেটা উত্তীর্ণ হওয়ার মতো সেই ক্যাপাবিলিটি আছে বলে মনে করেন, জনাব কলিমুল্লাহ? বাংলাদেশ ভাঙবে কিন্তু মচকাবে না, সেটা আপনি বিশ্বাস করেন? আর আমি যতটুকু শুনেছি, বাংলাদেশে যারা ওরকম ভাবে আসবে তারা ফিরে না যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন সেই টেনশনও তো আছে যতটুকু শুনে, যে আসবে, ঢুকবে যারা, তারা ফিরতে পারবে না, এমন একটা ভয় এবং এমন একটা প্রস্তুতি নিয়ে বাংলাদেশের সীমান্তে অবস্থান করছে অনেকে। আই মিন সাধারণ মানুষ অন্তত পক্ষে এই মানসিকতা নিয়ে আছে। যাই হোক, দেখা যাক। আশা করি এই মাসে সেই 1971 সালে যেমন আহ আপনার পাক হানাদার বাহিনী থেকে দেশকে মুক্ত করেছে বাংলাদেশিরা, আরেকটা আরেকটা স্বাধীনতার মাস আমরা পাচ্ছি, আরেকটা বিজয়ের মাস পেলাম। সেখানে আরেকটা বিজয় হয়তো আমরা দেখতে পাবো, যেমনটি আশরাফুদ্দৌলা 1971 সালে বিজয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে। আপনি কি মনে করেন কিনা যে এখন 24-এর যারা বিজয়ী হয়েছে, ইতিমধ্যে আরেকটা যুদ্ধ, অনেকে বলে দ্বিতীয় যুদ্ধ, আপনার এই বয়সে আরেকটি যুদ্ধ দেখেছেন আপনি? আরেকটি আহ সম্ভাবনা এখন যেটা বললেন জনাব ডক্টর কলিমুল্লাহ, যে ভারতের রাহু মুক্ত হবারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে কতটা সফল হতে পারবে বলে মনে করেন? দেখুন, আমি আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে আমি এত শঙ্কিত না। কারণ আমি যেটা বললাম, যে যখনই বাংলাদেশে বিপদে পড়েছে তখন কিন্তু পুরো দেশ একসঙ্গে এসেছে, বুঝলেন। আমি একটা কথা বলি সব সময়, যে আমাদের বাঙালিরা, বাংলাদেশিরা, they are best in the world in tackling the calamities, whether it is a man-made or natural. আপনি দেখবেন যে পুরো দেশ একসঙ্গে হয়ে যায়। But when we have peace, we do not know how to handle it. So we have to create a new problem, to settle it. Having said that, আমাদের এই যে গত এই 5th অগাস্টের আগে যে ঘটনাগুলো ঘটেছে, পুরো দেশকে, আপনি দেখেন, পুরো দেশের জনগণ একসঙ্গে হয়েছে। না হলে আওয়ামী লীগের মতো এত প্রতাপশালী একটা দল, যেখানে হাসিনা বলেছিল, মানে যেভাবে হাসিনা বাংলাদেশকে শাসন করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক এভাবে শাসন করতে পারেনি। সেই হাসিনা পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। এবং সেটাই হচ্ছে যে আপনি যদি লেসন, যেটা আমাদের এই বিপ্লব থেকে যেটা হয়েছে, যে বাংলাদেশকে ওই বিরাট যুদ্ধে নাই দিব সুযোগ মেদিনী, এইটা সেই রকম। আমাদের বাংলাদেশিরা কখনো ভয় পায় না, তারা নিজের বুকে রক্ত ঢেলে দিতে পারে নিজের নিজের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমি দুটো আমি খুব খুব ছোট্ট আকারে আলোর রশ্মি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত সম্পর্কে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা মনে হয় আমরা পিকে চলে গেছি, বুঝলেন। এর উপরে আর যাওয়ার, মানে হিমালয়ের, মানে যে আপনার অধঃপতনের, যেটা আমাদের রাষ্ট্রীয় সম্পর্কের অধঃপতন, বোধহয় আমরা হিমালয়ের চূড়ায় উঠে গেছি। এরপর কিছু একটা মুখ হলেই আমরা সব পড়ে যাব। সেটা ভারতের জন্য যেমন প্রযোজ্য, বাংলাদেশের জন্য সেরকম জন্য। আমাদের দু দেশের জন্য উই হ্যাভ টু স্টে টুগেদার, উই হ্যাভ টু কোঅপারেট টুগেদার, অ্যান্ড উই হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ ইচ আদার ফর আওয়ার ওন সেক, ফর আওয়ার ওন ইন্টারেস্ট, ফর আওয়ার bilateral interest, ফর আওয়ার মিউচুয়াল ইন্টারেস্ট। গত দুদিন আগে
যে রাষ্ট্রীয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি একটা বক্তৃতা দিয়েছেন পার্লামেন্টে, উনি পরিস্থিতি ব্যাখ্যা দিয়েছেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশে আগে বলছে হিন্দু মাইনরিটিদের সুরক্ষা, তাদের তাদের সিকিউরিটি প্রয়োজন। সেদিন উনি বলেছেন বাংলাদেশের সব নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার। সো এখন কিন্তু উনি আর ওই ওই কমিউনাল লাইনে যাননি, উনি একটা পুরো দেশের নাগরিকদের যে সুরক্ষা নিরাপত্তা পাওয়ার অধিকার আছে সেই কথাটা উনি বলেছেন। সো আই ফাউন্ড ইট ইজ এ পজিটিভ একটা একটা স্টেটমেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই মধ্য ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব আসবেন, একটা এফসিও ফরেন অফিস কনসালটেশন, ফরেন অফিস কনসালটেশন মিটিং এ যেটা আছে অ্যানুয়াল যেটা আসবেন। এবং আমার মনে হয় এই প্রথম এই 5th অগাস্টের পরে, যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওতে দেখা সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল, এবং সেটা আপনার আজারবাইজানেও বোধহয় হয়েছিল COP29-এ, একটু মানে এটা হচ্ছে আপনার কি বলে কার্টিসি কলের মতন। কিন্তু এই যে যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আসছে এবং আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আমরা আশা করে আছি, আমাদের পুরো দেশ আশা করে আছে যে এরপর সেটাই হবে একটা আপনার এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওয়েদার বার্ড মতন, যে দিক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আগামী সম্পর্ক কি হবে, কিরকম হবে, এবং সেটা দু দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি হবে না আমাদের দু দেশের মধ্যে প্রশমিত হবে এই সম্পর্ক, এবং আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাব আমাদের দু দেশের সম্পর্ক, সেইটা নির্ভর করবে এই ফরেন সেক্রেটারি আলোচনার উপরে। এবং আমি সেই দিকে তাকিয়ে আছি, হোপফুলি যে একটা উইল মুভ to a positive direction, will abandon this culture of hate, the expression of hate, এবং এই যে একটা this culture of যে একটা উত্তেজনা হচ্ছে দু দেশের মধ্যে, there will be some restraint. People will get back to their senses for both the countries I'm talking, and they will move ahead in the positive direction. That's my hope, and I hope that will happen. হোপ টু, এবং এটা খুব সহসাই আমরা এই কিছু দেখতে চাই, যেন দুই দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, আমাদের একই কালচার, একই মানসিকতা আমরা পোষণ করি বা আমরা পছন্দ করি একে অপরকে, যেন এই দুই প্রতিবেশীর মধ্যে কোনো ধরনের আগুন সম্পর্ক না হয়, এটা আমরা প্রত্যাশা করি। আমরা চাই কোনো পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে যেন দুই প্রতিবেশীকে শত্রুতে রূপান্তর করতে না পারে। শেষ কথা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু আমরা সবাই গৌরব বোধ করি যে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে সুসম্পর্ক আছে, এটা কিন্তু আমাদের রিজিয়নে এত ভালো সুসম্পর্ক নেই। এটা আমি নিজের ব্যক্তিগত আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন দুটো একটা কথা যেমন বলি, যে উত্তরপ্রদেশে এই যে যোগীনাথ যে আছে, সে বুক চিরিয়ে বলে যে মুসলমানদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিব। বাংলাদেশে ভেঙে দিয়েছে। বাংলাদেশ এই যে মুসলমানরা যে গরুর মাংস খাবে বা ধারণা করা হচ্ছে যে গরুর মাংস নিয়ে যাবে, তাকে মবরা মেরে ফেলছে, লিঞ্চ করছে। বাংলাদেশে কখনো এরকম হয়েছে? বাংলাদেশে এই যে কিছুদিন আগে যে আমার দুর্গাপূজা হয়ে গেল, এত সুন্দরভাবে দুর্গাপূজা হয়েছে, এত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে। এখানে তারা ভাবছিল যে যেসব মিডিয়া এইসব কাজ করে, তারা ভাবছিল একটা যেমন উত্তেজনা সৃষ্টি হয়, একটা যেন মারামারি ঘটনা হয়, তাহলে এটা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। কিন্তু সেটা তারা পারেনি, একটা শুধু মিথ্যা কথা বলছে। অতএব এই জিনিসগুলো সরকারের, ভারতীয় সরকারের দায়িত্ব, ইট ইজ দেয়ার মরাল ডিউটি, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি যে এই জিনিসগুলোকে স্টপ করা, সো দ্যাট উই স্টপ ফ্রম গোয়িং ফ্রম দিস। ভারতীয় সরকারকে নয়, ভারতীয় জনগণকে আহ্বান করুন, ভারতীয় জনগণকে আহ্বান করুন। জনগণ কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ভারতের জনগণ কিন্তু ভারতের সরকারকে তারা ফলো করে। সেটাই বলছি, তাদেরকে আহ্বান করবো, তারা আসুক, যে কোনো সময় বাংলাদেশে আসুক। বাংলাদেশে কতটা সব ধর্মের মানুষ পাশাপাশি যে কত চমৎকার ভাবে বসবাস করে,
পৃথিবীতে রোল মডেল। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী সকল ভিডিওগুলো পেতে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।